Good morning. Morning. Good morning. Good morning, Dr. Day. Thank you. Morning. অভিজিৎ এসে আছেন? Good morning. Good morning. Good morning. সুপ্রভাত। JVNS6 এর পক্ষ থেকে আমি অভিজিৎ কর। সুপ্রভাত আমাদের আজকের বক্তা স্বরূপ দে মহাশয়কেও। আমরা মোটামুটি কলকাতার সকাল 9:30 পৌনে 10টা বাজে অলরেডি। আপনার ওখানে নিশ্চয়ই বেশ অনেকটাই গভীর রাত্রি। হ্যাঁ, এখন 12টা বাজে, 12:12। আর বেশিক্ষণ ওয়েট করি মনে হয়। আমাদের আজকের যে এই JVNS6 এবং বিজ্ঞান প্রসারের যৌথ উদ্যোগে যে অনুষ্ঠান, আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান, তার আরেকটি পর্ব আমরা শুরু করে দিই। আমাদের সাথে ইতিমধ্যে এসে গেছেন আমাদের অধিকর্তা ডক্টর মৈত্রী ভট্টাচার্য JVNS6 এর পক্ষ থেকে। আমি আর সময় নষ্ট না করে বোধহয় সবাইকে অভিনন্দন এবং স্বাগতম এই প্ল্যাটফর্মে। যারা যারা পার্টিসিপেন্টস রয়েছেন তাদেরকে ওয়েলকাম করে আমি প্রফেসর ভট্টাচার্যকে রিকোয়েস্ট করব আজকের স্পিকার ইন্ট্রোডিউস করিয়ে। হ্যাঁ, সুপ্রভাত, সকলকে সুপ্রভাত। স্বভাবতই যেহেতু দুটো মহাদেশের সময়ের ব্যবধানের জন্য আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে এটা একদম সকাল 9:30, আর স্বরূপের ক্ষেত্রে এটা রাত্রি 10:30 বেজে গেছে। না, 10:30 না, 10:30 কি 11:30 বেজে গেছে, বুঝলেন? 12টা বাজে। হ্যাঁ, তো কাজে আমাদের কিছু করার নেই আসলে, যেহেতু আমরা অনেক ক্ষেত্রেই যেহেতু ভালো ভালো বক্তৃতাগুলো শুনতে চাই, সেই জন্য আমাদের সময়ের এই ব্যবধানটাকে মিটিয়ে যে কোনো ভাবে একটা আপোষ করতেই হয় মাঝামাঝি। তো সেই আপোষ করার জন্য এই সময়টা আমি বুঝতে পারছি যে শ্রোতাদের দিক থেকেও এই সময়টা খুব একটা সুবিধাজনক নয়, যার জন্য আমরা এখনো পর্যন্ত 38 জন দেখতে পাচ্ছি। কিন্তু যদিও 38 জন খুব ভালো শ্রোতা, যারা আমাদের JVNS6 এবং বিজ্ঞান প্রসারের যে যৌথ প্ল্যাটফর্ম, সেখানে আমরা বাংলায় বিজ্ঞানের প্রচার করার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছি প্রায় গত 1 বছর ধরে, এবং সেইখানে আমরা দেখছি যে আমাদের যে কিছু শ্রোতৃমণ্ডলী আছেন যারা একদম সাংঘাতিকভাবে বিজ্ঞান পিপাসু, এবং তারা প্রত্যেকটি সেমিনার এত মন দিয়ে শোনেন, যাদেরকে দেখে আমরা আরো উৎসাহ পাই আবার নতুন নতুন বক্তা খুঁজে বার করার জন্য। তো সেরকম ভাবেই আমরা ডক্টর স্বরূপদের সঙ্গে আমাদের পরিচয় এবং কথাবার্তা, আর তাকে আমরা আজকে আমন্ত্রণ করেছি আমাদের এখানে। তো আমি সকলকে স্বরূপকেও আমি জানাই, আমাদের পক্ষ থেকে সুস্বাগতম জানাই, যেহেতু আমাদের JVNS6 প্ল্যাটফর্মে তার বক্তৃতা প্রথম। আর কোভিডের সময় যেমন আমাদের অনেক খারাপ জিনিস হয়েছে, অনেক মানে দুঃখের শেষ নেই, মানুষের ব্যক্তিগত জীবনে অনেকের অনেক অপূরণীয় ক্ষতি হয়ে গেছে এবং সারা পৃথিবী তোলপাড় হয়ে গেছে, কিন্তু তার মধ্যে এটাও একটা ভালো দিক যে আমাদের এই নিউ নর্মাল লাইফের যে ব্যাপারগুলো সৃষ্টি হয়েছে, যার ফলে আমরা এখন যে কোনো সময় আর ভৌগোলিক সীমারেখা নয়, আমরা যে কোনো সময় ভাবতে পারি যে আমেরিকা, ইউরোপ, জার্মানি যে কোনো জায়গা থেকে আমরা একজন বক্তার বক্তৃতা শুনতে পারি, বা তারাও ভারতবর্ষের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন। তো সেই রকম একটা মুহূর্তে দাঁড়িয়ে আমাদের স্বরূপের বক্তৃতা আজকে আমাদের সবাই তার জন্য প্রতীক্ষা করছি। ডক্টর স্বরূপ সম্পর্কে বলার প্রথম কথাই আমি বলবো যে অত্যন্ত কৃতি ছাত্র। আমাদের ভারতবর্ষের যে সমস্ত কৃতি ছাত্ররা বিদেশে গিয়ে বিজ্ঞানের ক্ষেত্রে সাংঘাতিকভাবে প্রতিভা স্বাক্ষর রাখে, সেরকমই একজন স্বরূপ প্রথম রামকৃষ্ণ মিশন বেলুর মঠ থেকে তার কেমিস্ট্রি অনার্স পড়াশোনা করেছেন, এবং তারপরে তিনি বম্বে IIT এবং তারপর PhD করেছেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে,
আর অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির পর তিনি পোস্ট ডক্টরাল করছেন বর্তমানে হার্ভার্ড ইউনিভার্সিটিতে। তো এই সমস্ত এরকম একটা অসাধারণ বায়োডেটা, তার মধ্যে তার অনেক পরীক্ষায় র্যাঙ্ক, স্কলারশিপ, নানা রকম অ্যাওয়ার্ড, এগুলো কোনো তুলনা হয় না, সেগুলোতে সবকিছু তাকে কৃতি বলে প্রমাণ করেছে। আর একটা বড় দিক হচ্ছে, আমরা যারা পুরানো কালে কেমিস্ট্রি মানে লোকের একটা অনুবীক্ষণ মানে অণু পরমাণুর বিক্রিয়া এবং অন্য রকমের একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু ধীরে ধীরে আমরা সবাই দেখেছি যে প্রতি বছর বর্তমান কালে কেমিস্ট্রির নোবেল প্রাইজ গুলো সবই প্রায় বায়োলজিক্যাল রিসার্চের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এবং তার জন্যই স্বরূপের গবেষণার বিষয়ও সেইভাবেই সময়োপযোগী একটি বিষয়, যেটা হচ্ছে প্রিসিশন মেডিসিন। এবং প্রিসিশন মেডিসিন আমরা সবাই জানি যে হিউম্যান জিনোম সম্পর্কে মানুষের জ্ঞান বেড়ে যাওয়ার পর হিউম্যান জিনোম আমাদেরকে অনেক চিন্তার জগৎ খুলে দিয়েছে। এবং আমরা এখন সত্যি ভাবতে পারছি যে হয়তো ডায়াবেটিসের যে ওষুধটা আমার জন্য কার্যকরী, সেটা আগামী দিনে অভিজিতের জন্য কার্যকরী নাও হতে পারে। তো সেই কারণেই আমাদের এখন ওষুধপত্র সবকিছুর ক্ষেত্রেই হয়তো চিন্তা ভাবনাগুলো অনেক বেশি করে জিন নির্ভর হবে, এবং আমাদের প্রত্যেকের ডিএনএ সিকোয়েন্সে সেখানে একটা বড় জায়গা থাকবে। তো এই বিষয়ে আমরা নিশ্চয়ই সবাই জানতে খুব আগ্রহী। আর ডক্টর স্বরূপ এই বিষয়েই পোস্ট ডক্টরাল গবেষণা করছেন এবং তার কাজের জগৎ এটা নিয়ে। কাজে আমরা সবাই প্রতীক্ষা করছি ডক্টর স্বরূপের কাছ থেকে। এখন আমরা এই বিষয়ে আজকে বিশেষজ্ঞের মতামত শুনবো, এবং অবশ্যই তারপর স্বরূপকে আমরা অনেক রাত্রি অবধি জাগিয়ে রেখেও আবার হয়তো কিছু প্রশ্ন উত্তরের পর্ব হবে, কিছু প্রশ্ন এড়ানো যাবে না। নমস্কার স্বরূপ, আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা, অভিনন্দন জানাই। ধন্যবাদ মৈত্রীদি। আমরা আজকে এই আলোচনাটা মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টার মতন কন্টিনিউ করব। স্বরূপ বলবেন এবং আমাদের শ্রোতারা শুনবেন, এবং তারপরে শ্রোতাদের যা যা প্রশ্ন রয়েছে আমাদের এখানে চ্যাট বক্স রয়েছে, শ্রোতারা সেখানে পোস্ট করে থাকতে পারেন। আমাদের জেবিএনএসটিএস এর পক্ষ থেকে আমাদের এই প্রোগ্রামের সহায়তা করছেন তুরবান রয়েছেন, শুভদীপ রয়েছেন, সুনন্দনা রয়েছেন, তিনজনেই রয়েছেন আমাদের, তারা হ্যান্ডেল করবেন। এবং আমরা ওনার বক্তব্য শেষ হওয়ার পরে সেই সমস্ত প্রশ্নের উত্তরে আলোচনা করব, এবং ওনাকে রিকোয়েস্ট করব যে যথাসাধ্য উত্তর দিয়ে আমাদের শ্রোতাদের মনের যে আশ রয়েছে এই সম্বন্ধে জানবার, সেটা মেটানো। আরেকটা কথা আমি বলতে চাইছি এর মধ্যে, যে আমার মনে হচ্ছে যে যেহেতু স্বরূপ হার্ভার্ড মেডিকেল স্কুলে পড়ছেন বা গবেষণা করছেন, প্রায় আমাদের কন্টেম্পোরারি আরেকজন ছাত্র রয়েছে, আমি জানি না আপনি চিনবেন কিনা, দেবার্ঘ সরকার বলে। ও অবশ্য যেহেতু বাঙালি এবং কলকাতার ছেলে, প্রায় কন্টেম্পোরারি ইঞ্জিনিয়ারিং স্কুলে রয়েছে, হার্ভার্ড মেডিকেল স্কুলেই অ্যাকচুয়ালি, হার্ভার্ড ইউনিভার্সিটিতেই অ্যাকচুয়ালি। তো হয়তো চিনে থাকতেও পারেন। দেবার্ঘ আমাদের যাদবপুর থেকে অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছিল। এই ধরনেরই দেবার্ঘ খুব সম্ভবত আমাদের 2013-14 ব্যাচ, না 2010-এর ব্যাচ, সরি 2010-এর ব্যাচ। তো তারপরে ও পোস্ট ডক্টরাল রিসার্চ জয়েন করেছে খুব রিসেন্টলি ওখান থেকে। আচ্ছা, আমি এখনো মানে আমি খুব বেশি দিন হলো এখানে আসিনি, তো এখনো সেই অর্থে আর কোভিড এর কারণে আর কি মানে খুব একটা যাতায়াত মানে লিমিটেড আর কি। হ্যাঁ, তো সেই জন্য এখনো হয়তো পরিচয় হয়। হোপফুলি আপনি নিশ্চয়ই চিনবেন এবং তখন রেফার করতে পারবেন যে জেবিএনএসটিএস এর কথা দেবার্ঘকে। ইজ ভেরি গুড স্কলার এন্ড ভেরি ভোকাল, ইনফ্যাক্ট অনেক বিষয় নিয়ে কাজকর্ম করেন আর কি। ধন্যবাদ স্বরূপ, আপনি স্টার্ট করুন তাহলে। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। 1 মিনিট স্যার, হ্যাঁ স্ক্রিন শেয়ারটা একটু যদি চ্যাট কাজ করছে না, একটু যদি প্লিজ দেখেন তো ভালো হয়। কি কাজ করছে না? চ্যাট স্যার, চ্যাট কাজ করছে না। শুভদীপ একটু প্লিজ চেক। হ্যাঁ করে দিচ্ছি স্যার, চ্যাট বক্স। হ্যাঁ শুরু। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ অভিজিৎ স্যার এবং মৈত্রী ম্যামকে এবং অন্যান্য সবাই যারা এই প্ল্যাটফর্মটা অর্গানাইজ করেছেন এবং বলার সুযোগ দিয়েছেন আমাকে, তার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমি এখন প্রেজেন্ট করতে পারছি। ঠিক আছে। আচ্ছা, আমার
আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, এখন দেখা যাচ্ছে না। না না, দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক হ্যাঁ আছে। এবারে এসছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করছি। তো আমার নাম স্বরূপ দে। আমি এখন হার্ভার্ড মেডিকেল স্কুলে পোস্ট ডক্টরাল রিসার্চ করছি। তো প্রিসিশন মেডিসিন আর জিনোম এডিটিং, এই যে টপিকটা আমারও মানে পিএইচডি সময় থেকেই আমার এই বিষয়ে প্রচন্ড আগ্রহ। আমার কাজের ক্ষেত্রটা মানে প্রিসিশন মেডিসিন একটা অনেক বড় বিশাল বিপুল একটা এরিয়া। আমার কাজের ক্ষেত্রটা এর একটা খুব ছোট অংশ নিয়ে। তো আমি তাও বড় ব্যাপারটার একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো। আমি শুভদীপের কাছ থেকে জেনেছি যে আমাদের যে অডিয়েন্স আছে সেখানে স্কুলের স্টুডেন্ট বা কলেজের স্টুডেন্টরাও আছে। তো আমি সেই অনুসারে যথাসম্ভব লঘু করে বলার চেষ্টা করব। কেউ যদি কোনো কিছু বুঝতে না পারে নিশ্চয়ই আমাকে প্রশ্ন করবে, বা তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে। আহ, তো আমি আজকে আলোচনায় আমি এই জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করব যতটা সম্ভব হয়। তো আমি প্রথমে শুরু করব মেডিসিনের প্রচলিত ধারণা দিয়ে, যে আমরা যে মেডিসিন, যে ওষুধ আমরা যেভাবে ব্যবহার করি, সেই ওষুধ আমরা কিভাবে ব্যবহার করি এখন, আর প্রিসিশন মেডিসিন জিনিসটা কি, বর্তমান মেডিসিন থেকে প্রিসিশন মেডিসিন কিভাবে আলাদা বা কিভাবে ভালো, আর এর প্রয়োজনীয় যে উপাদান বা এর বিভিন্ন যে ধারা সেইগুলো সম্পর্কেও বলবো। এবং তার একটা একটা বড় ধারা হচ্ছে জিনোম এডিটিং। তো সেটা মানে একটু একটু করে টাচ করে যাওয়ার চেষ্টা করব। এটা অনেক বড় একটা টপিক, পুরোটা হয়তো এক একটা ধারা নিয়েই একদিনের বক্তৃতা বা একাধিক দিনের বক্তৃতা হতে পারে। তো আমি প্রথমে যাওয়ার আগেই, যেহেতু আমি জানি না মানে কতটা ডাইভার্স অডিয়েন্স, তো আমি প্রথমেই একটা জাস্ট এই জিনিসটা বলে দেব যে সেন্ট্রাল ডগমা যেটাকে বলা হয়, সেন্ট্রাল ডগমার বাংলাটা অ্যাকচুয়ালি আমি করতে পারিনি, বাট মানে এটা হচ্ছে একদম আমাদের আমাদের যে জীবন, সেই জীবনের একদম একদম মূলে আছে এই জিনিসটা। আমাদের জীবন যেভাবে চলছে, আমাদের দেহ যেভাবে কাজ করছে, তার একদম মূলে আছে এটা। সেই জন্য এটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। যে কোনো জীবের ক্ষেত্রেই এটা একদম মানে ইউনিভার্সালি সত্য। তো আমাদের মানব দেহের বা যে কোনো জীবেরই সমস্ত যে জৈবিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো নিহিত থাকে হচ্ছে কোষের জিনোম অর্থাৎ ডিএনএ তে। তো ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো ডিএনএ তে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো নিহিত থাকে, কিন্তু ডিএনএ সরাসরি বিশেষ কিছু কাজ করে না। ডিএনএ হচ্ছে কাইন্ড অফ আমাদের, আমরা যে কম্পিউটারে হার্ড ড্রাইভ ইউজ করি বা মোবাইলে যে মেমোরি কার্ড ইউজ করি, ডিএনএ হচ্ছে সেই মেমোরি কার্ড বা হার্ড ড্রাইভের মতো, যার মধ্যে বিভিন্ন জিনিসগুলো সঞ্চিত থাকে। তারপরে যখন সেই জিনিসটাকে ইউজ করতে হবে, তখন আমাদের দেহ সেই ডিএনএটাকে আরএনএ তে রূপান্তরিত করে। এই পদ্ধতিটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। আরএনএও সরাসরি সেরকম কিছু কাজ করে না। মানবদেহের বেশিরভাগ সমস্ত প্রায় কাজ হয় হচ্ছে প্রোটিন দিয়ে। সেই প্রোটিনটা তৈরি হয় আরএনএ থেকে। তো এই যে সেন্ট্রাল ডগমা, এর সঙ্গে প্রিসিশন মেডিসিনের একদম ভীষণ সম্পর্ক আছে। তো সেই জন্য আমি শুরুতেই বলে দিলাম যে সমস্ত বৈশিষ্ট্য থাকে ডিএনএ তে, তারপর ডিএনএ থেকে আরএনএ হয়, তারপর আরএনএ থেকে প্রোটিন হয়। এই হচ্ছে একটা মানে আমাদের জীবনের মূল প্রসেস। তো আচ্ছা, আমি তাহলে এবার যাব যে আমরা মেডিসিনে আমরা প্রচলিত যে যে কোনো রোগ হলে আমরা যে ওষুধ খাই, তো তার প্রচলিত ধারণাটা কি। এই ধরা যাক কোনো একটা ওষুধ, এটা ওষুধের একটা স্ট্রিপ। তো এই ওষুধটা আছে, আর দেখা গেল আমাদের কাছে কোনো কোথাও গিয়ে এখানে কিছু পেশেন্টকে দেখানো হচ্ছে, যে পেশেন্ট গিয়ে ওয়েট করছে। এবার ডক্টরবাবু যদি দেখেন যে এই সব পেশেন্টেরই মোটামুটি একই রোগ হয়েছে, আর এই ওষুধটা হচ্ছে সেই রোগের ওষুধ, আমরা এটাই জানি যে ডাক্তারবাবু সবাইকেই একই ওষুধই দেবেন। তো এইটাই হচ্ছে মেডিসিনের প্রচলিত ধারণা, যে ওয়ান সাইজ ফিটস অল অ্যাপ্রোচ। মানে সবাইকে মোটামুটি একই ওষুধ দেওয়া হবে, যাদের একই রোগ হয়েছে তাদেরকে একই ওষুধ দেওয়া হবে। তার বয়স অনুসারে হয়তো ডোজের একটু একটু পার্থক্য হয়, কিন্তু ওষুধটা সেমই হয়। এবার এই যে ওয়ান সাইজ ফিটস অল, এই এই প্রসেসটা অনেকদিন ধরে, মানে ডাক্তারবাবুরা বহুদিন ধরেই জানেন যে এই জিনিসটা অ্যাকচুয়ালি খুব একটা যে একদম 100% যে কার্যকর সেটা নয়। বিশেষ করে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানে একই অসুখের একই যে ড্রাগ বা একই যে ওষুধ,
সেটা অনেক ক্ষেত্রেই বিভিন্ন মানে একটা বড় অংশের মানুষের উপর কার্যকর হয় না। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, যেমন অ্যান্টি ডিপ্রেসেন্ট হচ্ছে, মানে এখানে যে পার্সেন্টেজ গুলো দেখানো হচ্ছে, যে শতাংশ গুলো দেখানো হচ্ছে, সেই শতাংশগুলো হচ্ছে কত শতাংশ মানুষের ক্ষেত্রে একটা ড্রাগ যেটা বাজারে আছে, যেটা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন, সেটা কত শতাংশ মানুষের ক্ষেত্রে কার্যকর হয় না। মানে 38% অ্যান্টি ডিপ্রেসেন্ট, তারপর হাঁপানি বা অ্যাজমার ড্রাগ হচ্ছে 40% মানুষের ক্ষেত্রে কার্যকর হয় না গড়ে। ডায়াবেটিসের ড্রাগ হচ্ছে 43% লোকের ক্ষেত্রে কার্যকর হয় না। আর্থ্রাইটিস একটা ভীষণ ওষুধ, মানে 50% লোকের ক্ষেত্রে এটা কাজ হয় না, মানে অর্ধেক লোকের ক্ষেত্রেই কাজ হয় না। আরো যখন মানে এখানে উপর থেকে নিচে যত যাচ্ছি অ্যাকচুয়ালি এই রোগগুলোর কমপ্লেক্সিটিটা বাড়ছে, রোগের যে ভেতরের যে মানে প্রসেস গুলো, সেই কমপ্লেক্সিটিটা বাড়ছে। তো আমরা দেখছি যত কমপ্লেক্স রোগ হচ্ছে, যেমন অ্যালজাইমার্স ডিজিজ, অ্যালজাইমার্স রোগ একটা বয়স্কদের ক্ষেত্রে একটা হয়, মানে ভুলে যায়। তো এই অ্যালজাইমার্স রোগের এখনো কার্যকারণও এখনো সঠিকভাবে জানা যায়নি। এই যে যে সমস্ত রোগের ক্ষেত্রেই কার্যকারণ সঠিকভাবে জানা যায়নি, সেখানেই আমরা দেখতে পাচ্ছি এই অ্যালজাইমার্সের ক্ষেত্রে 70% লোকের ক্ষেত্রে কাজই হয় না কোনো। ক্যান্সারের ক্ষেত্রে তো আমরা জানি 75% লোকের ক্ষেত্রে গড়ে কাজ হয় না, এবং কাজ হলেও তারপরে আবার ক্যান্সার ফিরে আসে কেমোথেরাপিতে। তো মানে সেটাকে ধরে বলা হচ্ছে 75% লোকের ক্ষেত্রে কাজ হয় না, অ্যাকচুয়ালি দেখতে গেলে হয়তো আরো বেশি হবে যে কাজ হয় না। তো এই যে একটা বিপুল সব পরিমাণ যে এগুলো জাস্ট কয়েকটা উদাহরণ, এরকম আরো অনেক উদাহরণ আছে। বহু রোগের তো এখনো কারণও জানা যায়নি। তো এটা আমাদের মানে মেডিসিনের একটা অন্যতম বড় সমস্যা। এই সমস্যার একটা কারণ হচ্ছে এই এই যে ওয়ান সাইজ ফিট অল যে অ্যাপ্রোচ, যে একটা ওষুধ একটা রোগের জন্য সবাইকে একই ওষুধ দেওয়া হবে। তো এই যে এইটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখি, মানে কারো অনেক একটা গ্রুপ অফ লোকের ক্যান্সার ধরা পড়লে তাদেরকে ক্যান্সারের মেডিসিন দেওয়া হবে, কারো আর্থ্রাইটিস ধরা পড়লে তাকে আর্থ্রাইটিসের ওষুধ দেওয়া হবে সবাইকেই, কারো হার্টের ওষুধ ধরা পড়লে তাকে হার্টের ওষুধ দেওয়া হবে। কিন্তু যদি আমরা মানব দেহের ডিটেলস দেখি, মানব দেহের যদি অনেক গভীরে গিয়ে দেখি যে মানব দেহ কি, আমি দেখতে পাবো বাইরে থেকে এরকম দেখা যায়। কিন্তু যদি বায়োলজি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা হয় বা ডাক্তারদেরকে জিজ্ঞেস করা হয়, তারা বলবে মানব দেহ অ্যাকচুয়ালি অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গের সমষ্টি, যেখানে ব্রেইন, হার্ট এবং অন্যান্য অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে। কিন্তু এইটাই কি মানে একদম বেসিক লেভেল যে অবধি এটাকে শ্রেণী বিভাগ করা যায়, তা হয়তো নয়। মানে এইগুলোর পরেও আমরা অ্যাকচুয়ালি যদি আরো গভীরে যাই, আমরা দেখতে পাবো মানব দেহ হচ্ছে অনেক যৌগিক অণুর সমষ্টি। তো এই মানব দেহ গঠনকারী যে এই যে যৌগগুলো, এই যৌগগুলোকে বলা হয় বায়োমলিকিউলস বা জৈব অণু। আর সব মানুষের দেহ মোটামুটি এখানে এটা একটা মানে রিপ্রেজেন্টেটিভ পিকচার, সব মানুষের দেহ মোটামুটি নির্দিষ্ট ধরনের কতগুলো জৈব অণুর সমন্বয় হলেও প্রত্যেক মানুষের ক্ষেত্রে যে মলিকুলার সিগনেচার বা এই যে অণুগুলো, এই অণুগুলোর মানে বিন্যাস বা বৈশিষ্ট্যের মধ্যে অনেক পার্থক্য থাকে। যেমন ডিএনএ, প্রত্যেক মানুষের জিনোমিক সিকোয়েন্স আলাদা, যেটাকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বলা হয়, বা যে মানে অপরাধীও শনাক্তকরণে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে মানে তার মানে হচ্ছে প্রত্যেক মানুষের ডিএনএ সিকোয়েন্স আলাদা। সেই ডিএনএ সিকোয়েন্স যেহেতু আলাদা, তো প্রত্যেক মানুষের যে প্রোটিন যে সিগনেচার, যে প্রোটিন দিয়ে সমস্ত কাজকর্ম চলে দেহের, সেই প্রোটিন সিগনেচারও আলাদা। সুতরাং এত কিছু যদি আলাদা হয়, তার মানে প্রত্যেক মানুষের যখন রোগ হচ্ছে, সেই রোগের হয়তো বহিঃপ্রকাশটা একই রকম হচ্ছে, হয়তো জ্বর হচ্ছে বা কিছু একটা হচ্ছে, কিন্তু তার ভেতরে যে পরিবর্তনগুলো হচ্ছে, সেই পরিবর্তনগুলো কিন্তু সবার ক্ষেত্রে এক নয়। যেটা হচ্ছে দেখা যাচ্ছে ওই রোগে মানে ওষুধগুলো কাজ করছে না। তো এই কারণে এর ফলেই মানে যদি আমরা ক্যান্সারের ধরা যাক, যদি দেখি যে গ্রুপ অফ লোকটা, যে গ্রুপ অফ পিপলকে ক্যান্সারের গ্রুপে ফেলা হয়েছিল, তার মধ্যে যদি আরো ডিটেলে দেখা যায়, দেখা যাবে এখানে প্রত্যেকটা মানুষের পাশে একটা করে বাউন্ডারি দেওয়া হয়েছে বিভিন্ন রঙের, লাল রং বা নীল বা সবুজ বা হলুদ। এতে দেখা যায় যে প্রত্যেকটা মানুষের মানে ক্যান্সার হয়েছে এমন লোকেরও এই আণবিক বৈশিষ্ট্যগুলো অনেক আলাদা। তো সেইগুলো যদি আমরা অন্য যে রোগগুলো, সেইগুলোর ক্ষেত্রেও যদি দেখি, দেখা যাবে যে সেইগুলোর মধ্যে প্রত্যেকটা রোগের যে ক্লাস, সেই রোগের ক্লাসের মধ্যেই সেই মানুষগুলোর যে দেহের এই যে আণবিক বৈশিষ্ট্যগুলো, ওই একই রোগ হলেও তাদের আলাদা।
এবার সেই আণবিক বৈশিষ্ট্যের বিভিন্নতার জন্যই এই জটিল রোগগুলোর ক্ষেত্রে এই ওষুধগুলো মানে ঠিকঠাক করে কাজ করে না। আবার এমন দেখা যায় যে এই যে আণবিক বৈশিষ্ট্যগুলো যে বিভিন্ন রোগের ক্ষেত্রে সেইগুলোর ভিত্তিতে হয়তো আবার মানে এগুলোকে ক্লাসিফিকেশন করা যায়। তো এর ফলে আমাদের যে প্রচলিত অ্যাপ্রোচটা সেটা কাইন্ড অফ হয়ে যাচ্ছে কার্পেট বম্বিং এর মতো, মানে আমরা একদম প্রিসাইজলি রোগের কারণ নির্ণয় না করে কার্পেট বম্বিং, হয়তো তোমরা জানবে যে কার্পেট বম্বিং হচ্ছে কোনো কোনো একটা দুটো মানুষকে মারার জন্য হয়তো অনেক বড় এলাকায় বম্বিং করে দেওয়া হলো, যার ফলে অনেক মানুষ মরে গেল। তো এর ফলে প্রচুর সাইড এফেক্টও হয়। তো সেই আণবিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যদি আমরা সেক্ষেত্রে শ্রেণী বিভাগ করি তাহলে হয়তো দেখবো যে মানে একই আণবিক যে বৈশিষ্ট্য সেটা হয়তো বিভিন্ন রোগের রোগীকেও হয়তো একই ক্যাটেগরিতে ফেলতে পারে। যেমন এখানে লাল, নীল এবং সবুজ অনুসারে যদি শ্রেণী বিভাগ করা হয় দেখা যাবে যে মানে এখানে ক্যান্সারের কিছু রোগী পড়েছে, কিছু হয়তো আর্থ্রাইটিসের রোগী পড়েছে, হার্ট ডিজিজের রোগী পড়েছে, তাদের মধ্যে হয়তো আণবিক বৈশিষ্ট্যের অনেক মিল আছে। তো এই আণবিক বৈশিষ্ট্যের মিলটার বেসিসে যদি তাদেরকে শ্রেণী বিভাগ করা হয় তাহলে কি করা হবে, একদম রোগের মানে গোড়ায় গিয়ে, একদম প্রিসাইজলি রোগের গোড়ায় গিয়ে সেটাকে আঘাত করা যাবে, যেটার ফলে মানে রোগের যে যে ট্রিটমেন্টটা সেটা অনেক বেশি প্রিসাইজ হবে, মানে অনেক বেশি নির্ভুল হবে। এইটাকেই বলা হয় প্রিসিশন মেডিসিন বা পার্সোনালাইজড মেডিসিনও এটাকে বলা হয়। তো আমেরিকান ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের সংজ্ঞা অনুসারে কোনো ব্যক্তির জিন, প্রোটিন এবং পারিপার্শ্বিক আবহাওয়া সম্পর্কিত তথ্যের ভিত্তিতে যে রোগ নির্ণয়, চিকিৎসা ও প্রতিহত করা সেটাকেই বলা হয় প্রিসিশন মেডিসিন বা পার্সোনালাইজড মেডিসিন। তো এখানে আমি একটা মিম দিয়েছি যেটা হচ্ছে নলেজ ইজ পাওয়ার, মানে এই যে প্রিসিশন মেডিসিন এর ক্ষেত্রে নলেজটা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে এই হিউম্যান জিনোম যে মানে জেনেটিক যে সিগনেচার গুলো, সেই সিগনেচার গুলো একটা মারাত্মক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো প্রচলিত আর কনভেনশন মানে প্রচলিত মেডিসিন আর নির্ভুল ওষুধের যদি আমরা এই ভাগটাকে যদি আমরা সামারাইজ করি, তো প্রচলিত ওষুধের ক্ষেত্রে কি করা হয় যে তাহলে অনেকগুলো রোগী ছিল, তাদের সবাইকে একই চিকিৎসা দেওয়া হলো, সেই একই চিকিৎসায় কারো উপকার হলো, বাকিদের উপকার হলো না, আবার কারো কারো খারাপ পার্শ্ব প্রতিক্রিয়াও হয়। কিন্তু প্রিসাইজ মেডিসিনের ক্ষেত্রে যেটা করা হয় বা নির্ভুল ওষুধের ক্ষেত্রে যেটা করা হয়, একটা গ্রুপ অফ লোককে প্রথমে তাদের বায়োমার্কার পরীক্ষা করা হয়। তো এই বায়োমার্কার পরীক্ষাটাই হচ্ছে প্রিসাইজ মেডিসিনের একটা মানে সবচেয়ে ডিটারমাইনিং একটা স্টেপ, যেখানে হচ্ছে তার জিনোম সিকোয়েন্সিং করা হয় এবং জিনোম, প্রোটিওম এবং মাইক্রোবায়োম এরকম অনেক ধরনের তার আণবিক যে বৈশিষ্ট্যগুলো সেইগুলোকে পরীক্ষা করা হয়। সেইগুলোকে পরীক্ষা করার পরে তাদেরকে ক্লাসিফাই করা হয় বিভিন্ন ক্যাটেগরিতে, যেমনটা আগে দেখালাম। তো সেই ক্লাসিফাই করার পর তাদেরকে সেই যে আণবিক বৈশিষ্ট্য, সেই আণবিক বৈশিষ্ট্য অনুসারে তাদেরকে বিভিন্ন গ্রুপে ফেলা হয় এবং তার ভিত্তিতে নির্ভুল চিকিৎসা করা হয়, যার ফলে অনেক মানে পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভাবে হচ্ছে এটা করা যায়। তো এই নির্ভুল ওষুধের ইতিহাস যদি আমরা দেখি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি মানে এই যে প্রিসাইজ মেডিসিন এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা যে যে বিশেষ করে যে রক্ত দেওয়া সেই ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি প্রিসাইজ মেডিসিন ফলো করি, যেখানে হচ্ছে একই মানে ব্লাড কিন্তু সবাইকে দেওয়া হয় না, ব্লাড গ্রুপ অনুসারে বিভিন্ন শ্রেণী বিভাগ করে বিভিন্ন লোককে সেই অনুসারে ব্লাড দেওয়া হয়। যদিও মানে এই জিনিসটা অনেক দূর মানে 1900 সাল পর্যন্ত ব্লাড ট্রান্সফিউশন আবিষ্কার হয়েছে প্রায় 1600 সালে। তো সেই 1600 থেকে 1900 সাল পর্যন্ত মোটামুটি 300 বছর মোটামুটি এই ব্লাডের ক্যাটেগরাইজেশনটা জানা ছিল না, এই যে শ্রেণী বিভাগটা এটা জানা ছিল না। তো তখন হচ্ছে অনেক মানুষকে এই রোগ মানে একই ব্লাড দেওয়ার ফলে অনেক কমপ্লিকেশন তৈরি হতো। তো যেমন সেই ক্ষেত্রে আমরা যেমন ধীরে ধীরে অনেকটা এখন প্রিসিশনের দিকে চলে এসেছি, সেরকম ওষুধের ক্ষেত্রেও প্রিসিশন মেডিসিনের প্রথম প্রয়োগ শুরু হয় 1998 সালে। তো এখানে হচ্ছে ক্যান্সারের যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে তার আগে কি করা হতো যে মানে যাদের যাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে তাদেরকে ব্রেস্ট ক্যান্সারের সেম মেডিসিন দেওয়া হতো। কিন্তু এই যে প্রজেক্টটায় প্রথম যেটা করা হলো যে ব্রেস্ট ক্যান্সারের মধ্যেও একটা পার্টিকুলার বায়োমার্কার, যে বায়োমার্কারটা হচ্ছে একটা প্রোটিন, এই প্রোটিনটা যাদের যাদের ক্ষেত্রে এই প্রোটিনটা ছিল যেটার নাম হচ্ছে হিউম্যান এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর 2,
এই এই গ্রোথ ফ্যাক্টরটা যাদের যাদের ক্ষেত্রে পজিটিভ ছিল শুধু তাদের তাদের ক্ষেত্রেই এই ওষুধটা দেওয়া হয়েছে। মানে এই 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 গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরটা হচ্ছে ধরা হয়েছে যে এটা ওই রোগের মানে প্রধান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো সেই ফ্যাক্টর অনুসারে এটা মানে সেই রোগীদের ক্লাসিফাই করে যখন এই ওষুধটা দেওয়া হয়েছে তাতে দেখা গেছে অনেক সাফল্যের হার অনেক বেশি বেড়ে গেছে। তো এই প্রিসিশন মেডিসিনের বাস্তবায়নটা অনেকটা মানে বিপুলভাবে নির্ভর করেছিল এই হিউম্যান জিনোম প্রজেক্টের উপর। তো এর প্রাথমিক শর্তই হচ্ছে মানুষের আণবিক বৈশিষ্ট্য যেহেতু জানতে পারার ক্ষমতা। আর আমি যেমন প্রথমেই দেখালাম সেন্ট্রাল ডগমাতে যে মানুষের দেহের আণবিক বৈশিষ্ট্য মূলত নিহিত থাকে হচ্ছে তার জিনোমে। তো সেই জিনোমের সিকোয়েন্সটা জানাটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল, যে প্রত্যেক মানুষের জিন যে আলাদা। এবার তার এই পথে একটা বড় বাধা ছিল, সেটা হচ্ছে মানুষের জিনোম বিশাল বড়, মানে প্রায় 620 কোটি ডিএনএ বেস পেয়ার দিয়ে তৈরি হয় প্রত্যেকটা মানুষের জিনোমিক ডিএনএ। আর আমাদের যে প্রচলিত যে ডিএনএ সিকোয়েন্সিং, তো ডিএনএ সিকোয়েন্সিংটা কি যারা জানে না তার জন্য বলে দিচ্ছি। ডিএনএ সিকোয়েন্সিংটা হচ্ছে এই যে ডিএনএ যে বেস, মানে এই যে প্রত্যেকটা যে দাগ দেখা যাচ্ছে এখানে, তো এই দাগগুলো হচ্ছে এক একটা বেস বা এক একটা বেস পেয়ারকে ডিনোট করছে। তো ATCG এই 4টে লেটার দিয়ে, যেমন আমাদের শব্দ ভান্ডার, যেমন ইংলিশ শব্দ ভান্ডার 36টা লেটার দিয়ে তৈরি হয়, সেরকম ডিএনএ শব্দ ভান্ডার হচ্ছে এই 4টে লেটার দিয়ে তৈরি হয়, ATCG। এবার এই ATCGর বিন্যাস অনুসারে এর পরে টি আছে না জি আছে এরকম অনুসারে যে সিকোয়েন্সটা তৈরি হয়, সেই বিন্যাসটা বা তাকে বলা হয় ডিএনএ সিকোয়েন্স। তো এই সিকোয়েন্সটার উপরেই হচ্ছে সমস্ত যে মানুষের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা নিহিত থাকে। এবার এই সিকোয়েন্সটা যেহেতু 620 কোটি, আর আমাদের মানে একটা লম্বা সময় পর্যন্ত, ইনফ্যাক্ট এই হিউম্যান জিনোম প্রজেক্ট চলা পর্যন্ত ডিএনএ সিকোয়েন্সিং এর মূল যে মেথডটা ছিল সেটা হচ্ছে কেমিক্যাল যে মেথড, স্যাঙ্গার সিকোয়েন্সিং বলা হতো সেটাকে। স্যাঙ্গার সিকোয়েন্সিং ও প্রথম জেনারেশন স্যাঙ্গার সিকোয়েন্সিং করা হতো। তো সেই স্যাঙ্গার সিকোয়েন্সিং এর অনেকগুলো অসুবিধা ছিল। একটা অসুবিধা হচ্ছে অনেক সময় লাগতো, আরেকটা হচ্ছে অবশ্যই কষ্ট বেশি ছিল, এবং এটা দিয়ে মোটামুটি 500 থেকে 1000 বেস পেয়ার পর্যন্ত সঠিকভাবে জানা যেত। তো 500 থেকে 1000 বেস পেয়ার পর্যন্ত যদি সঠিকভাবে জানা যায়, 620 কোটি জানতে নিশ্চয়ই অনেক সময় লাগবে, যে কারণে 1988 থেকে 2003 সাল পর্যন্ত চলেছে এই প্রজেক্টটা। তো এটাতে খরচ হয়েছিল প্রায় মানে 20,000 কোটি টাকা। তো তা সত্ত্বেও, মানে এত জটিলতা সত্ত্বেও এই প্রজেক্টটায় পুরো হিউম্যান জিনোমটাকে সিকোয়েন্স করা সম্ভব হয়েছিল। তো এখানে আমি একটা জিনিস যেটা শুরুতে মৈত্রী ম্যাডাম বললেন, যে এখন আস্তে আস্তে সায়েন্সটা ইন্টারডিসিপ্লিনারি হয়ে যাচ্ছে। তো এখানে এই যে এই নিচের যে এমব্লেমটা দেখা যাচ্ছে, সেই নিচের এমব্লেমটা অ্যাকচুয়ালি হিউম্যান জিনোম প্রজেক্টের এমব্লেম। তো এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত মানে কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, এথিক্স, ইনফরমেটিক্স, ইঞ্জিনিয়ারিং, এটা এদের এমব্লেমের মধ্যেই আছে। মানে সমস্ত ধারার লোকজনকে নিয়ে এই প্রজেক্টটা চলেছিল, এবং প্রায় 25 বছর ধরে এই প্রজেক্টটা চলেছিল। এবং বিপুল খরচ হওয়ার পরে এই অসাধ্য প্রায় সাধন, মানে এটা বায়োলজি বা মানব সভ্যতার ইতিহাসে এটাকে অন্যতম বড় আবিষ্কার বলে ধরা হয়, যে সমস্ত হিউম্যান জিনোমটাকে জানতে পারা। তো এই জিনোম সিকোয়েন্সিংটা হওয়ার পর থেকে একটা বিরাট বড় একটা সম্ভাবনার দ্বার আমাদের কাছে খুলে যায়, যে আমরা এখন মানুষের পুরো জিনোমটার সিকোয়েন্স জানি। তো এই সিকোয়েন্স জানার ফলে তাহলে আমরা মানুষের দেহের যাবতীয় কাজ, যা মলিকুলার একদম আণবিক ডিটেলসে আমরা এখন জানতে পারবো। তো সেটা একটা সম্ভাবনার যেমন তৈরি হলো, তার সাথে সাথে একটা চ্যালেঞ্জও তৈরি হয়েছিল, যে মানে 20,000 কোটি টাকা তো প্রত্যেকটা মানুষের জিনোম সিকোয়েন্সিং করতে মানে দেওয়া সম্ভব নয়। তো সেটা একটা ইম্পসিবল একটা টাস্ক হয়ে যাবে। তো তার ফলে একটা এই যে পার্সোনালাইজ মেডিসিন বা প্রিসিশন মেডিসিনের যে একটা প্রধান শর্ত, যে সেই মানুষের আণবিক বৈশিষ্ট্যটাকে আমাকে জানতে হবে, আর সেই আণবিক বৈশিষ্ট্যের মূলে আছে জিনোমের সিকোয়েন্স। তো তাহলে আমাকে কি করতে হবে, জিনোম সিকোয়েন্সের যে টেকনোলজিটা আছে সেই টেকনোলজিটাকে আমাকে অনেক বেশি উন্নতি করে অনেক চিপার করতে হবে এবং অনেক ফাস্টার করতে হবে, যাতে হচ্ছে অনেক কম সময়ে এবং কম খরচে ডিএনএ সিকোয়েন্স করা যায়, কারণ প্রত্যেক মানুষের ডিএনএ যেহেতু আলাদা। তো এই
এই এই জিনিসটা সময়ের সাথে সাথে হয়েছে। আমার পিএইচডির প্রজেক্টের একটা পার্ট ছিল এই কাইন্ড অফ এই জিনোম সিকোয়েন্সিং টেকনোলজির কস্ট কাট ডাউন। তো এটাতে আজকাল মানে এটাকে বলে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং। এই নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এ মানে এখন প্রায় একদিনের মধ্যেই পুরো জিনোম সিকোয়েন্সিং করে দেওয়া যায়। যদিও এখনো খরচটা এখনো হচ্ছে উন্নয়নশীল কান্ট্রি বা দরিদ্র কান্ট্রিদের পক্ষে এখনো অনেকটা মানে এখনো স্টিল উন্নত কান্ট্রিগুলোর পক্ষে এখন অ্যাফোর্ড করাটা অনেকটা ইজি, বাট উন্নয়নশীল কান্ট্রিগুলোর পক্ষে এখনো অনেকটা আনঅ্যাফোর্ডেবল আছে। বাট খুব শিগগিরই আরেকটা টেকনোলজি আসছে যেটা এখনো সেই অর্থে মানে ন্যানোপোর সিকোয়েন্সিং বলে একটা টেকনোলজি আছে। তো সেই ন্যানোপোর সিকোয়েন্সিং টেকনোলজি যদি চলে আসে এটা মানে খুবই ধরাছোঁয়ার মধ্যে চলে আসবে, মানে অলরেডি চলে এসছে, এখনো অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে। তো এই যে সময়ের সাথে সাথে জিনোম সিকোয়েন্সিং টেকনোলজির যে প্রভূত উন্নতি, এই প্রভূত উন্নতি হচ্ছে প্রিসিশন মেডিসিনের বাস্তবায়নের পেছনে একটা মানে অন্যতম একটা কারণ বা একটা ফ্যাক্টর। তো জিনোম সিকোয়েন্সিং এর এই খরচটাকে যদি দেখা যায়, মোটামুটি 2001 সালে যখন জিনোম সিকোয়েন্সিং হিউম্যান জিনোম প্রজেক্ট যখন শেষ হয়, তো তখন একটা পূর্ণ জিনোম সিকোয়েন্স করতে খরচ ছিল মোটামুটি $100 মিলিয়ন। তো সময়ের সাথে সাথে অবভিয়াসলি যে কোনো টেকনোলজি যখন আসে তখন তার দাম অনেক বেশি থাকে। যেমন কম্পিউটার যখন আবিষ্কার হয়েছিল একটা ঘর জুড়ে একটা কম্পিউটার থাকতো, তার স্টোরেজ পাওয়ার হয়তো বা ছিল মানে কয়েক কেবি বা কয়েক বাইট। আর এখন আমরা পকেটে গিগাবাইট কি মানে গিগাবাইট পেটাবাইটের মানে ফোন নিয়ে ঘুরি, যেগুলো একটা কম্পিউটার। তো সময়ের সাথে সাথে যে কোনো টেকনোলজি যে কস্ট কমে সেটা মুরস ল দিয়ে ধরা হয়। যে স্বাভাবিক এই মুর বলে একজন আছে, মানে একজন বিজ্ঞানী, তিনি প্রেডিক্ট করেছিলেন যে সময়ের সাথে সাথে যে কোনো টেকনোলজির খরচ কিভাবে কমতে পারে। হিউম্যান জিনোম সিকোয়েন্সিং এর মানে আবিষ্কারগুলো এত ফাস্ট গতিতে হয়েছে যে মুরস ল কেও এটা ছাপিয়ে গেছে। যে মুরস ল এর এই যে সাদা দাগটা দেখা যাচ্ছে, এই সাদা দাগ যদি ফলো করতো তাহলে এই রেটে বা এই হারে দামটা কমা উচিত ছিল। 2019 পর্যন্ত এখানে দেখানো হয়েছে, কিন্তু দেখা গেছে যে জিনোম সিকোয়েন্সিং এর এই টেকনোলজিতে এত ভালো রিসার্চ হয়েছে যে অনেক বেশি, এর থেকেও বেশি অভাবনীয় রেটে আর কি এটার দাম অনেক কমে গেছে। তো এখন মোটামুটি 2020 সালে এটা মোটামুটি একটা জিনোম সিকোয়েন্স করতে $1000 মতো খরচ হয়। অ্যাকচুয়ালি মানে আমি যেখানে থাকি এখানে বস্টনে, এটা জাস্ট একটা কথার কথা বলছি, আমার বাড়ির পাশেই অ্যাকচুয়ালি একটা দোকান আছে ডিএনএ সিকোয়েন্স বলে। মানে এটা এতটা মানুষের আয়ত্তের মধ্যে চলে এসছে যে জাস্ট মানে এটা ভাবা যেত না। এটা এটা মানে অস্বাভাবিক একটা জিনিস যে 620 কোটি বেস পেয়ারের জিনোম মোটামুটি একদিনে দুদিনে সিকোয়েন্স করে দেওয়া যাবে। সেটা মানুষের ক্ষমতা থাকবে যে গিয়ে একটা ক্লিনিকে গিয়ে রক্ত দেওয়ার মতো দিয়ে আসবে, জাস্ট পরের দিন ডিএনএ সিকোয়েন্স পেয়ে যাবে। এটা মানে ভাবা যেত না। তো সেটা এখন মোটামুটি অনেকের কাছেই সেটা অ্যাফোর্ডেবল চলে এসছে। আর ওই ন্যানোপোর সিকোয়েন্সিং যে টেকনোলজিটা বললাম সেটা সেটা যদি সেটার এখনো সমস্যাটা হচ্ছে সেটার ভুল অনেক বেশি হয়, এরর রেট অনেক বেশি। তো সেই এরর রেট কমানোর উপর অনেক গ্রুপ কাজ করছে। তো সেই এরর রেট যদি কমানো যায় সেটা মানে একদম উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলোর মধ্যেও মানে হাতের মধ্যে চলে আসবে। তো বাঁ দিকের গ্রাফটায় দামটা দেখানো হচ্ছে, আর ডান দিকের গ্রাফটায় দেখানো হচ্ছে যে কিরকম মানে ক্লিনিক্যাল যে সিকোয়েন্সিং টেস্ট, সেই ক্লিনিক্যাল সিকোয়েন্সিং টেস্টটা বছর মানে সময়ের সাথে সাথে কিভাবে বেড়েছে। তো 2016-তে ছিল মোটামুটি সারা বছরে 70টা মতো সিকোয়েন্সিং হয়েছে। সেটা অনেক বেড়ে এখন 2018-তে বছরে প্রায় ডাবলের বেশি হচ্ছে। তো এখনো সেই অর্থে সাধারণ মানুষের হাতের মধ্যে আসেনি, এখনো অনেকটাই গভর্নমেন্ট রেগুলেটেড বা মানে হেলথ কেয়ার রেগুলেটেড। বাট আশা করা যাচ্ছে যে রেটে এটা মুরস লকে ইয়ে করে ডিফাই করে মানে মুরস লর থেকেও বেশি গতিতে এটার উন্নতি হচ্ছে। তো এটা খুব শিগগিরই মানে হয়তো আর 1-2 বছরের মধ্যেই হাতে চলে আসবে হয়তো। এই প্রিসিশন মেডিসিনের আলোচনায় এই জিনিসটা একটু মানে একটু ঘোরা ইয়ে হয়ে যাচ্ছে, ডাইভার্জিং হয়ে যাচ্ছে। বাট আমি এই যে বর্তমানে কোভিড যে আমাদের একদম জ্বলন্ত যে সমস্যা, এই কোভিড এর ক্ষেত্রেও কিন্তু এই যে জিনোম সিকোয়েন্সিং এর যে এই যে মারাত্মক অভাবনীয় উন্নতি, এই যে আমরা
মানে 1.5 বছরের মাথায় আমরা ভ্যাকসিন পেয়ে গেলাম, এটা কিন্তু আমি জানি না, মানে আমি মানে যারা ইয়াং স্টুডেন্ট আছে তাদের জন্য বলবো এটা মানে অভাবনীয় একটা জিনিস। মানে এইচআইভি প্রায় 25 বছর আগে 25 বছর আগে এইচআইভির ইয়ে ধরা পড়েছিল, এইচআইভি এর কারণ ধরা পড়েছিল। এখনো পর্যন্ত এইচআইভির কোনো ইয়ে আসেনি, কোনো ভ্যাকসিন আসেনি। কারণ এইচআইভি আরএনএ ভ্যাকসিন, যে কোনো আরএনএ ভাইরাসের ক্ষেত্রে এত দ্রুত মিউটেট করে, এটা মানে ইয়ে করাটা প্রচুর অসুবিধা হয়। তো ওই মিউটেশনটা জানার জন্য কিন্তু রেগুলার ডিএনএ সিকোয়েন্সিং করতে হয়। তো এই যে এত এখন ডিএনএ সিকোয়েন্সিং ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কারণ, যে কারণে কোভিড এর ভ্যাকসিন এত তাড়াতাড়ি চলে আসলো, মানে চিকিৎসা বিজ্ঞানে এত উন্নতি হয়েছে। তো ডিএনএ সিকোয়েন্সিং, এই জিনোম সিকোয়েন্সিং প্রজেক্টটা একটা এতটাই ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট। তো মুভিং অন, মানে প্রিসিশন মেডিসিনের প্রয়োগে যে এই যে বিভিন্ন বায়োমার্কারের যে সিগনেচার, তার একটা হচ্ছে ডিএনএ সিকোয়েন্স, কিন্তু এছাড়াও আরো অনেক বায়োমার্কার আছে। বায়োমার্কার জিনিসটা কি সেটা যদি আমি একটু এক্সপ্লেন করি। বায়োমার্কার হচ্ছে, মার্কার মানে কি, মার্কার মানে যে জিনিস দিয়ে মার্ক করা হয়। তো মার্ক করা হয়, বায়োমার্কার মানে প্রত্যেক মানুষের দেহে কতগুলো ইউনিক মার্কার থাকে, যে জিনিসগুলো দিয়ে সেই মানুষের আণবিক বৈশিষ্ট্যটাকে মানে ডিফাইন করা যায়। যেমন কোনো রোগ যদি হয়, সেই রোগ জেনারেলি অনেক ধরনের বায়োমার্কারের ফ্লাকচুয়েশনের কারণে তৈরি হয়। মানে অনেক ধরনের বায়োমার্কার, যেমন প্রোটিন, ডিএনএ, আরএনএ, এই ধরনের অনেক চেঞ্জ হয় দেহের ভিতরে, যে চেঞ্জ গুলো হচ্ছে এই রোগের সঙ্গে, মানে রোগের কারণও হয়, এবং সেই চেঞ্জ গুলোকে দেখলে অ্যাকচুয়ালি রোগের কারণ জানা যেতে পারে। আগে যেটা কনভেনশনাল মেডিসিনে যেটা করা হতো, সেটা হচ্ছে রোগের শুধু বাইরের যে ফেনোটাইপ, মানে বাইরের যে সমস্ত সিমটম, সেগুলোকে দেখা হতো। যেমন বললাম, জ্বর হয়েছে বা রক্ত পড়ছে বা ব্যথা হচ্ছে, এইগুলোকে দেখা হতো। কিন্তু যত দিন যাচ্ছে, যত সময়ের সাথে সাথে কিন্তু ওই বাইরের কারণগুলোর থেকে বেশি করে, বাইরের কারণগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, বাইরের কারণগুলো দিয়েই বোঝা যাবে যে অসুখটা হয়েছে কিনা, কিন্তু বাইরের কারণের থেকেও এই বায়োমার্কার এভ্যালুয়েশন, যেটা হচ্ছে মানে মলিকুলার বিভিন্ন টেস্ট, যে বিভিন্ন আণবিক বিভিন্ন টেস্টের মাধ্যমে বায়োমার্কারের যে প্রোফাইল, যে এই মানুষের এই অসুবিধা হচ্ছে, মানে দেখা যাক এর বায়োমার্কারের প্রোফাইল নেই। তো সেই যে এই প্রোফাইলিংটা, এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এই যে এখানে এই গ্রাফটা আমি যদি এক্সপ্লেন করি, গ্রাফটায় দুটো কালার আছে, একটা হচ্ছে সবুজ কালার আর একটা সাদা কালার। তো সবুজ কালারটায় দেখাচ্ছে যে ক্যান্সারের যতগুলো ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে 2000 সাল থেকে 2019 সাল পর্যন্ত, এখানে 0001 এরকম করে দেখানো হচ্ছে। এই সালগুলোতে যতগুলো ক্যান্সারের ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে, কতগুলোতে বায়োমার্কারের প্রোফাইল দেখা হয়েছিল, সেইগুলো হচ্ছে সবুজ দিয়ে হাইলাইট করা আছে, আর কতগুলোতে হচ্ছে বায়োমার্কারের প্রোফাইল দেখা হয়নি। বায়োমার্কারের প্রোফাইল দেখাটা কেন আমাদের এই আলোচনা ইম্পর্টেন্ট, কারণ বায়োমার্কারের প্রোফাইল দেখাটাই হচ্ছে প্রিসিশন মেডিসিনের একটা অন্যতম শর্ত। যেহেতু প্রিসিশন মেডিসিন হচ্ছে একদম রোগের কারণকে আঘাত করে, দেন সিমটমকে আঘাত করেন না। কনভেনশনাল মেডিসিন হচ্ছে সিমটমকে আঘাত করে, আর প্রিসিশন মেডিসিন হচ্ছে রোগের আণবিক কারণটাকে আঘাত করে। তো আমরা যদি দেখতে পাই 2000 সালে মাত্র 18% ক্লিনিক্যাল ট্রায়ালে এই বায়োমার্কারের সিগনেচার দেখানো হয়েছিল, 82%-এ কোনো এই বায়োমার্কারের সিগনেচার দেখা হয়নি। আস্তে আস্তে যদি দেখতে পাই 2000 সাল থেকে শুরু করে 2019 সালে আস্তে আস্তে কিন্তু এটা বাড়ছে। তার কারণ হচ্ছে যে রেগুলেটিং যে অথরিটি গুলো আছে, যেমন এফডিএ হচ্ছে অন্যতম একটা রেগুলেটিং অথরিটি, যারা ইউএস এর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ওরাই হচ্ছে যে কোনো মেডিসিনের দেয়, অ্যাপ্রুভাল দেয় যে তারা বাজারে যাওয়ার জন্য রেডি কিনা। তো এফডিএ এখন বেশি বেশি করে এই বায়োমার্কারের গুলো চায়, যে বায়োমার্কারের প্রোফাইল গুলো কি আছে, কারণ তবেই হচ্ছে ওষুধটা অনেক বেশি কার্যকর হওয়ার সম্ভাবনা থাকে। যদি বায়োমার্কারের প্রোফাইল না দেখা হয়, শুধুমাত্র দেখা হয় যে ওকে এতজন আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালে হয়তো 1000 জন ছিল, সেই 1000 জনের মধ্যে এই ওষুধটা দেওয়ার ফলে 500 জনের রোগ কমে গেছে, তাতে কিছু প্রমাণ হয় না। সেটা কমপ্লিটলি একটা কোইন্সিডেন্ট হতে পারে, একটা জাস্ট কাকতালীয় একটা ব্যাপার হতে পারে। কিন্তু যদি বায়োমার্কারের প্রোফাইল যদি কমে যায়, যদি দেখা যায় ওই যে যেমন আগে বললাম যে HER2, হিউম্যান এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, যে বায়োমার্কারটা ছিল, তার প্রোফাইল যদি দেখা যায় যে 500 জন রোগীর ক্ষেত্রে কমে গেছে বা 700 জন রোগীর ক্ষেত্রে কমে গেছে, তাহলে সেই ওষুধটার সাকসেসফুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো সময়ের সাথে সাথে এই জিনিসটা হচ্ছে, যেটা একটা খুবই মানে
মানে খুবই একটা এনকারেজিং সাইন, খুবই সম্ভাবনাময় একটা সাইন। তো পার্সোনালাইজ মেডিসিনও সেই সাথে সাথে পাল্লা দিয়ে সময়ের সাথে সাথে বাড়ছে। তো 2008 সালে মাত্র 5টা পার্সোনালাইজ মেডিসিন। এখানে আমি একটা জিনিস বলতে চাইবো যে পার্সোনালাইজ মেডিসিন কিন্তু সব সময় পার্সোনালাইজ কথাটাই, পার্সোনালাইজ বা প্রিসিশন কথাটার মানে বাংলাটা হবে হচ্ছে প্রত্যেক মানুষের ক্ষেত্রে একটা আলাদা ওষুধ। এই কথাটার মধ্যে কিন্তু নিহিত আছে যে এই ওষুধটা দেখতেও প্রচলিত ওষুধের মতো হবে না, যে বাজার থেকে আমি গিয়ে প্যান্ডি কিনে আনলাম আর প্যান্ডিতে গ্যাসের ওষুধ কাজ হয়ে গেল, এরকম হবে না। যেহেতু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যেহেতু ওষুধটা যেহেতু একদম স্পেসিফিক, তো সেই ওষুধটা বাজারে ওইভাবে পাওয়া যাবে না, যেতে হবে গিয়ে টেস্ট করাতে হবে, টেস্ট করার পরে সেই মানুষের ওই সেই রোগটা অনুসারে হচ্ছে ওষুধ দেওয়া হবে। তো সব অসুখের ক্ষেত্রে দরকার নেই, যেমন প্যান্ডির কথা বললাম, হয়তো প্যান্ডি ঠিকই আছে, বাট ক্যান্সারের ওষুধ বা অ্যালজাইমার ডিজিজের ওষুধ সেইগুলো কিন্তু পার্সোনালাইজ মেডিসিন মানে, আমি জাস্ট বোঝাতে পারছি কিনা জানি না, পার্সোনালাইজ মেডিসিন মানে ওই রকম একটা ওষুধ থাকলো দোকানে কিনলাম, দোকানদার দিয়ে দিলাম, আমি খেয়ে নিলাম, এরকম হবে না। পার্সোনালাইজ মেডিসিন হবে হচ্ছে একটা, এটা একটা প্রসেস রাদার দেন ওষুধ, মানে রাদার দেন আমরা যেরকম ওষুধ দেখে অভ্যস্ত। তো এই যে প্রসেস বা এই যে পার্সোনালাইজ ওষুধগুলো, এইগুলো 2008 সালে ছিল বাজারে 5টা, এরকম আস্তে আস্তে সময়ের সাথে সাথে বাড়ছে। 2020 সালে এখন 286টা পার্সোনালাইজ মেডিসিন মার্কেটে আছে, এবং এগুলোর বেশিরভাগ গুলোই উন্নত দেশে আছে এবং খুব আশাজনক ফল পাওয়া যাচ্ছে এগুলো দিয়ে। যেমন খুব রিসেন্টলি মানে এই অগাস্টেই একটা ল্যান্সেট জার্নালে একটা রিপোর্ট এসছে, যেখানে হচ্ছে একটা বাচ্চাকে তার একটা মাসকুলার অ্যাট্রফি বলে, মানে বাচ্চাদের জন্মের পরে মাসেলে একটা ইয়ে থাকে, মানে অনেক বাচ্চার ক্ষেত্রে একটা, এটা জেনেটিক একটা কারণে হয়, মানে মাসকুলার প্রবলেমের কারণে শ্বাস নিতে অসুবিধা হয় বা কোনো কাজ করতে অসুবিধা হয়। তো এটা একটা মানে ফেটাল ডিজিজ, ওকে বাঁচানো সম্ভবই ছিল না। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ওর জিনোম সিকোয়েন্সিং, কমপ্লিট জিনোম সিকোয়েন্সিং করে ওর পার্সোনালাইজড একটা এসআইআরএনএ থেরাপিউটিক্স, যেটা আমি একটু পরে বলবো, তো সেই এসআইআরএনএ থেরাপিউটিক্স করে বাচ্চাটাকে বাঁচিয়ে ফেলা গেছে। মানে এটা এটা মানে বিরাট বড় একটা ব্যাপার, মানে এটা আগে ভাবাই সম্ভব ছিল না যে একটা রোগের কোনো অসুখ মানে কোনো ওষুধ নেই, সেই ওষুধ মাত্র 2-3 সপ্তাহের মধ্যে ওষুধ তৈরি করে একজনকে বাঁচিয়ে ফেলা, এটা মানে কোনোদিন ভাবাই যায়নি। আমাদের যে কনভেনশনাল মেডিসিন গুলো যেগুলো আছে, সেইগুলো এক একটা ওষুধ মানে রিসার্চের স্টেজ থেকে মার্কেটে যাওয়া পর্যন্ত প্রায় 10 থেকে 20 বছর টাইম লাগে ক্লিনিক্যাল ট্রায়াল ফায়াল হয়ে। তো সেইগুলো মাত্র কয়েক সপ্তাহের মধ্যে, এটা মানে আনপ্রেসিডেন্টেড। তো এইগুলো পার্সোনালাইজ মেডিসিন বা যে প্রিসিশন মেডিসিন এর ফলেই সম্ভব হচ্ছে। তো পার্সোনালাইজ মেডিসিনের বিভিন্ন যে ধারাগুলো আছে, মানে পার্সোনালাইজ মেডিসিনের মোটামুটি ডেফিনেশন হচ্ছে যে কোনো পদ্ধতি যা হচ্ছে রোগের ধরন অনুসারে শ্রেণী বিভাগের বদলে, যেটা আমি আগেও বললাম, রোগের ধরন অনুসারে শ্রেণী বিভাগের বদলে হচ্ছে রোগের আণবিক কারণের ভিত্তিতে ডায়াগনোসিস ও চিকিৎসা করে, সেটাই হচ্ছে পার্সোনালাইজ মেডিসিন। তো এইখানে 4টে পার্সোনালাইজ মেডিসিনের ধারা দেখানো হচ্ছে, তবে এইখানেই পার্সোনালাইজ মেডিসিন লিমিটেড না, এই 4টে ধারা এখন সবচেয়ে বেশি মানে সাফল্য পেয়েছে এবং সবচেয়ে বেশি এতে রিসার্চ চলছে। তো এর একটা বড় ইয়ে হচ্ছে টার্গেটেড থেরাপি, যেটা ওই এসআইআরএনএ থেরাপিউটিক্স আমি যেটার উদাহরণটা দিলাম, আরএনএ ইন্টারফিয়ারেন্স থেরাপি বলে ওটাকে, টার্গেটেড থেরাপি। আরেকটা হচ্ছে ইমিউনোথেরাপি। এই ইমিউনোথেরাপিটা বিশেষ করে ক্যান্সার এবং মানে অটো ইমিউন ডিজিজ, আর্থ্রাইটিস বা ক্যান্সার, এইটার ক্ষেত্রে সবচেয়ে বেশি এটা ইমিউনোথেরাপিটাকে করা হয়। তারপর আরেকটা হচ্ছে জিন অ্যান্ড সেল থেরাপি, এটাও খুব একটা এমার্জিং ক্লাস অফ থেরাপি। আর আরেকটা যেটা আমরা খুবই ইন্টারেস্টেড, সেটা হচ্ছে CRISPR-Cas9 জিনোম এডিটিং, যেটা পার্সোনালাইজ মেডিসিন তো বটেই, এর যে সম্ভাবনা, সেই সম্ভাবনা মানে বিপুল সম্ভাবনা। এর প্রত্যেকটাই এই এখানে যে 4টের কথা বলা হচ্ছে, এই 4টের যে কোনোটাই হচ্ছে মারাত্মক সম্ভাবনাময়, কিন্তু জিনোম এডিটিংটাই স্পেশালি হচ্ছে মানে ভীষণ মাত্রা এটা সম্ভাবনাময়, যেটা মানব সভ্যতার ইতিহাসকে পরিবর্তন করে দিতে পারে আর কি, মানে ইতিহাস না সরি ভবিষ্যৎকে পরিবর্তন করে দিতে পারে। তো টার্গেটেড থেরাপিটা কি, আমি এগুলো সম্পর্কে একটু একটু করে বলবো, পুরোটা বলা তো সম্ভব নয়। তো এই টার্গেটেড থেরাপিতে কি করা হয়,
টার্গেটেড থেরাপিতে হচ্ছে যে রোগ সৃষ্টিকারী যে একটা নির্দিষ্ট মলিকুলার পাথওয়ে বা আণবিক পথ থাকে, যেটা আমি আগে একবার বললাম, যে কোনো রোগ যখন তৈরি হয় আমরা যতক্ষণে রোগটাকে মানে ফিল করতে পারি, যতক্ষণে রোগের যে যে সিমটমস গুলো যতক্ষণে দেখতে পারি, সেই সেই রোগটা কিন্তু অ্যাকচুয়ালি তার অনেক আগে থেকেই শুরু হয়। মানে যদি আমি এখন ব্যথা অনুভব করছি, তার মানে মোটামুটি 15 দিন আগে বা 1 মাস আগে থেকে, ডিপেন্ডিং অন কোন রোগ হচ্ছে, অনেক আগে থেকেই কিন্তু তার এই প্রসেসটা শুরু হয়ে যায়। তো এই যে এই প্রসেসটাকে যে বন্ধ করার যে লক্ষ্য নিয়ে যে থেরাপিটা শুরু হয়, সেটাকে মানে থেরাপি করা হয়, সেগুলোকে বলা হয়েছে টার্গেটেড থেরাপিউটিক্স। তো আমি প্রথমে যেমন যে দেখালাম, হয়তো মনে আছে সেন্ট্রাল ডগমাটা যে দেখালাম, সেখানে দেখালাম যে যে কোনো মানে শরীরের যে কোনো কাজ করতে গেলে ডিএনএটা আগে আরএনএ তে রূপান্তরিত হতে হয়। মানে আরএনএ তে রূপান্তরিত হয় না, রূপান্তর কথাটা ভুল হলো। ডিএনএ থেকে একটা আরএনএ তৈরি হয়, সেই আরএনএ থেকে তারপর প্রোটিন তৈরি হয়, আর সেই প্রোটিনটা গিয়ে কাজ করে। আর যখন রোগ তৈরি হয়, জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রেই প্রায়, সেই প্রোটিনটা হচ্ছে ফল্টি হয়ে যায় বা প্রোটিনটা কাজ করে না ঠিকঠাক। তো এই টার্গেটেড থেরাপির যে একটা অন্যতম প্রধান ধারা, যেটাকে বলা হচ্ছে আরএনএ ইন্টারফিয়ারেন্স। তো এই আরএনএ ইন্টারফিয়ারেন্সে কি করা হয়, এই যে প্রোটিনটা ওই কোনো পার্টিকুলার রোগে, ধরা যাক ক্যান্সারের ক্ষেত্রে, যে প্রোটিনটা হচ্ছে বিগড়ে যায়, সেই প্রোটিনটা যে আরএনএ থেকে তৈরি হয়, সেই আরএনএটাকে বন্ধ করে দেওয়া হয়, ইন্টারফিয়ার করে আরএনএটাকে বন্ধ করে দেওয়া হয়। তো এখানে একটা পাথওয়ে দেখানো হচ্ছে যে কিভাবে আরএনএ ইন্টারফিয়ারেন্সটা করা হয়। মানে আরএনএর হচ্ছে আরএনএটা থাকে হচ্ছে কোষের ভেতরে, কোষের সাইটোপ্লাজমের ভেতরে আরএনএটা থাকে। তো কতগুলো ব্লকিং আরএনএ আছে, মানে স্মল ইন্টারফিয়ারিং আরএনএ বলা হয় এগুলোকে, এসআইআরএনএ সংক্ষেপে বলা হয়, এসআইআরএনএ বা অ্যান্টিসেন্স অলিগোনিউক্লিওটাইড বলা হয়। তো এই আরএনএ গুলো কি করে, এই আরএনএ গুলো গিয়ে হচ্ছে, যেমন এখানে যে সবুজ আরএনএটা দেখানো হচ্ছে, এই সবুজ আরএনএটা হয়তো কোনো একটা প্রোটিন তৈরি করতো, যে প্রোটিনটা আমাদের রোগটার কারণ ছিল। তো এখানে করা হয় কি, ওই আরএনএটার কমপ্লিমেন্টারি আরএনএ বলা হয়। কমপ্লিমেন্টারি আরএনএ মানে এই আরএনএটা গিয়ে ওই আরএনএটার সাথে বাইন্ড করবে, মানে লেগে যাবে আর কি, যুক্ত হবে। তো এই আরএনএটাকে বিভিন্ন ভাবে কেমিক্যালি মডিফাই করা হয় যাতে ওটা সেলের মধ্যে পৌঁছাতে পারে। মডিফাই করার পরে তারপর ওটাকে এখানে যেমন মাউসের মানে ইঁদুরের ছবি দেখানো হচ্ছে, সমস্ত যে থেরাপিউটিক্স বা যে মানে রোগ ওষুধ যে তৈরি করার যে পদ্ধতিগুলো, সেগুলো ইঁদুরের মধ্যেই টেস্ট করা হয়। তো ইঁদুরের দেহে ইনজেক্ট করে দেওয়া হয়, ইনজেক্ট করে দেওয়ার পর সেই আরএনএটা গিয়ে কোষের ভেতরে যায়। কোষের ভেতরে যাওয়ার পর কি হলো, এই যে কোষের ভেতরে ঢুকলো, কোষের ভেতরে ঢোকার পর এখানে বিভিন্ন প্রসেস আছে, সেগুলো ডিটেলসে আমি যাচ্ছি না। তো কোষের ভেতরে যাওয়ার পর হচ্ছে সেটা গিয়ে রিস্ক বলে একটা জিনিস হয়, আরএনএ ইনডিউস সাইলেন্সিং কমপ্লেক্স। তো মোট কথা এই জিনিসটা গিয়ে হচ্ছে ওই যে আরএনএটা মানে শরীরের মধ্যে যে আরএনএটা রোগ সৃষ্টিকারী প্রোটিনটাকে তৈরি করছিল, সেই আরএনএটার সঙ্গে বাইন্ড করে। আর এই বাইন্ড করার ফলে কি হয়, গিয়ে ওই যে রিস্ক কমপ্লেক্সটা আছে, ওইটা গিয়ে ওই আরএনএটাকে কেটে দেয়। এই যে বড় লম্বা আরএনএটা ছিল, সবুজ রঙের যে আরএনএটা, আমার কার্সার যদি দেখো, সবুজ রঙের যে আরএনএটা ছিল বড় আরএনএটা, এই লাল আরএনএটা গিয়ে ওর সঙ্গে বাইন্ড করে গেল। ওর সঙ্গে বাইন্ড করার ফলে কি হলো, এই যে এই কমপ্লেক্সটা ও সিগন্যাল পেয়ে গেল যে এটাকে কেটে দিতে হবে। তো এখানে তখন কেটে দেয়, কেটে এটাকে দুভাগ করে দেয়, তার ফলে আর প্রোটিনটা তৈরি হয় না। তো প্রোটিনটা যদি তৈরি না হয় তাহলে আর রোগটা তৈরি হবে না। তো এইভাবে হচ্ছে টার্গেটেড থেরাপিটা এইভাবে করা হয়। এবার এর বিভিন্ন শ্রেণী বিভাগ হয়, সেই শ্রেণী বিভাগ অনুসারে মানে কি ধরনের আরএনএ ব্যবহার করা হচ্ছে। যেমন আরেকটা থেরাপি বললাম অ্যান্টিসেন্স অলিগোনিউক্লিওটাইড, সেখানে হচ্ছে ডিএনএ ব্যবহার করা হয় আরএনএ এর বদলে। ওই কাজটা মোটামুটি একই। এর বিভিন্ন শ্রেণী বিভাগ আছে এই টার্গেটেড থেরাপি। আমার এখনকার যে আমি গবেষণা করছি তার একটা পার্ট হচ্ছে এই অ্যান্টিসেন্স অলিগোনিউক্লিওটাইড থেরাপির উপর। তো এর বিভিন্ন শ্রেণী বিভাগ হয়। মোটামুটি এই টার্গেটেড থেরাপির যে মূল বক্তব্য, সেটা হচ্ছে রোগ সৃষ্টিকারী যে প্রোটিন ছিল, সেই প্রোটিনটাকে তৈরি হতে দেওয়া হয় না, তাহলে আর রোগটা তৈরি হবে কি করে। আমাদের যে কনভেনশনাল মেডিসিন ছিল, কনভেনশনাল মেডিসিন এক্ষেত্রে কি করতো, কনভেনশনাল মেডিসিন হচ্ছে রোগের ওই প্রোটিনটা তৈরি হতো, সেই প্রোটিনটার সঙ্গে গিয়ে বাইন্ড করে সেই প্রোটিনটাকে ইনঅ্যাক্টিভেট করার চেষ্টা করতো। কিন্তু তার সঙ্গে পার্সোনালাইজ মেডিসিনের পার্থক্যটা হচ্ছে, পার্সোনালাইজ মেডিসিন বা প্রিসিশন মেডিসিন হচ্ছে প্রোটিনটাকে তৈরি হতে দিল না। এই যে বেসিক ডিফারেন্সটা, যে আমি হওয়ার পরে ওটাকে মারবো,
হওয়ার পরে মারলে সমস্যা হচ্ছে হওয়ার পরে অনেক জায়গায় ছড়িয়ে যায়, তখন আর মারার ওকে মানে অতটা এফেক্টিভ হয় না, প্লাস অনেক সাইড এফেক্ট হয়। কিন্তু যদি আমি তৈরি না হতে দিই তাহলে সেই সেই জিনিসটা অনেক, ওই জন্য বলা হয় প্রিসিশন, একদম প্রিসাইজলি একদম মূলে গিয়ে আঘাত করে এটাকে হতেই দিল না। তো এটা হচ্ছে টার্গেটেড থেরাপি। না বুঝে থাকলে এরপরে প্রশ্ন করতে পারো। আরেকটা তারপরে যেটা পরের যেটা ধারা সেটা হচ্ছে ইমিউনোথেরাপি। এই ইমিউনোথেরাপিটা খুবই ইন্টারেস্টিং। তোমরা ক্রিকেটের ফ্যান যারা আছে তারা যুবরাজ সিংকে চিনবে। যুবরাজ সিং এর যে ক্যান্সার হয়েছিল, যুবরাজ সিং এর ক্যান্সার ট্রিট করা হয়েছিল ইমিউনোথেরাপি দিয়ে, কর্নেল ইউনিভার্সিটিতে করা হয়েছিল। তখন ওই ইমিউনোথেরাপিটা হচ্ছে পরীক্ষামূলক পর্যায়ে ছিল, বাট ওরা করেছিল আর কি রিস্ক নিয়ে। তো ইমিউনোথেরাপিতে কি করা হয়, এটাও একটা প্রিসিশন মেডিসিন। এই ইমিউনোথেরাপিতে হচ্ছে রোগীর যে নিজস্ব রোগ প্রতিরোধক যে ব্যবস্থা আছে, সেই নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকেই ব্যবহার করা হয়। যেমন এটা এটা বিশেষত আমি যেমন বললাম ক্যান্সার এবং আর্থ্রাইটিস এই ধরনের রোগগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো ক্যান্সারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ক্যান্সার একটা বিশাল ডাইভার্স একটা ডিজিজ। ক্যান্সারের একটা যদি খুব সংক্ষেপে ক্যান্সারকে মলিকুলার ওয়েতে বা আণবিক ভাবে যদি ক্যান্সারকে ব্যাখ্যা করতে যাওয়া হয়, আমাদের দেহের যে সিস্টেম আছে, আমাদের দেহ খুব স্মার্ট, মানে দেহে প্রায় সমস্ত জিনিসের জন্যই সিস্টেম করা আছে। তো দেহে যখন কোনো কিছু বিগড়ে যায়, সেই বিগড়ে যাওয়া জিনিসকে ঠিক করারও সিস্টেম অলরেডি আছে। সেই কাজটা করে হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল। তো এই শ্বেত রক্তকণিকার একটা নির্দিষ্ট এই শ্বেত রক্তকণিকাই আমাদের ইমিউন সিস্টেমটাকে মেইনলি তৈরি করে। তো দেহে যখন কোনো কোষ যখন বিগড়ে যায় বা বদমাশ হয়ে যায়, খারাপ হয়ে যায়, তখন এই শ্বেত রক্তকণিকা গিয়ে সেই কোষটাকে ধ্বংস করে দেয়। এই ক্যান্সারের ক্ষেত্রে কি হয়, ক্যান্সারের ক্ষেত্রে ক্যান্সার সেলগুলো এমন শয়তান, ওরা হচ্ছে এমন কতগুলো মানে জামা পরে বসে থাকে বা এমন কতগুলো সিগনেচার দিয়ে বসে থাকে যাতে এই শ্বেত রক্তকণিকা গুলো গিয়ে ওদেরকে ধরতে পারে না, ওদেরকে রিকগনাইজ করতে পারে না যে এই সেলটা খারাপ হয়ে আছে। তো তারপরেও ঘাপটি মেরে বসে থাকে, আর ঘাপটি মেরে বসে থেকে আস্তে আস্তে সেগুলোকে ছড়াতে থাকে, আর আস্তে আস্তে ক্যান্সার হয়। তো ইমিউনোথেরাপিতে কি করা হয়, ইমিউনোথেরাপিতে ওই যে শ্বেত রক্তকণিকা গুলো, যে যে রোগীর ক্যান্সার হয়েছে বা ক্যান্সার সন্দেহ করা হচ্ছে, তার দেহ থেকে ব্লাড নেওয়া হয়। ব্লাড নিয়ে সেই ব্লাড থেকে শ্বেত রক্তকণিকা হারভেস্ট করা হয়, মানে শ্বেত রক্তকণিকা কালেক্ট করা হয়। কালেক্ট করে সেই শ্বেত রক্তকণিকা গুলোকে ইঞ্জিনিয়ারিং করা হয়, মানে ওর মধ্যে এই ইনজেক্ট করে দেওয়া হয়। এখানে যেমন দেখা যাচ্ছে থেরাপিউটিক ভ্যাকসিনেশন, এই ওর মধ্যে হচ্ছে এমন ডিএনএ বা এমন জিনিস ইনজেক্ট করে দেওয়া হয় যাতে হচ্ছে ওই বদমাস সেলগুলোকে এবার আগে যেটা রিকগনাইজ না করতে পারছিল না, চিহ্নিত করতে পারছিল না, যে কারণে ক্যান্সার হচ্ছিল, এইবার থেকে রিকগনাইজ করতে পারবে, করে ওটাকে ইঞ্জিনিয়ার করে আবার ওই একই পেশেন্টের মধ্যেই হচ্ছে আবার ইনজেক্ট করে দেওয়া হয়। তার ফলে এখন কি হয়, দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাটাই হচ্ছে অনেক বেশি স্মার্ট হয়ে গেল। তো ও এখন ওই যে যে কোষগুলো ক্যান্সার তৈরি করছিল সেই কোষগুলোকে এখন ধরতে পারে এবং তারপরে মেরে দেয়। এখানে যেহেতু রোগীর নিজস্ব কোষকেই ব্যবহার করা হচ্ছে, কমপ্লিটলি ন্যাচারাল, মানে বাইরে থেকে কোনো সেই রকম অর্থে বাইরে থেকে কোনো কিছু ঢোকানোই হচ্ছে না, রোগীর নিজস্ব জিনিসকেই নিয়ে সেটাকে জাস্ট একটুখানি বদলে দিয়ে আবার দিয়ে দেওয়া হয়। সেই কারণে এর সাইড এফেক্ট মানে অলমোস্ট হয়ই না। যেমন কেমোথেরাপি বা এই ধরনের যে ট্রিটমেন্ট গুলো যেখানে চুল উঠে যায়, তারপর প্রচুর রক্তক্ষরণ হয়, এই সমস্ত হয়, এটার ক্ষেত্রে হয়ই না। যুবরাজ সিংকে অ্যাকচুয়ালি এটাও করা হয়েছিল, ইমিউনোথেরাপিও করা হয়েছিল এবং কেমোথেরাপিও করা হয়েছিল, দুটোর কম্বিনেশন করা হয়েছিল। কিন্তু ইমিউনোথেরাপি আস্তে আস্তে মানে এর সাকসেস রেট খুবই বেশি। তো ইমিউনোথেরাপি গেল আরেকটা প্রিসিশন মেডিসিনের আরেকটা ধারা যেটা এটাও খুবই এমার্জিং একটা টেকনোলজি, সেটা হচ্ছে জিন অ্যান্ড সেল থেরাপি বলা হয় এটাকে। তো এই জিন থেরাপিতে করা হয় হচ্ছে রোগীর মানে যে জিনটা, যে জিন মানে হচ্ছে প্রথমে যে বললাম সেন্ট্রাল ডগমায়, আবার যেটা হচ্ছে ডিএনএ, সেই ডিএনএটা যে ডিএনএ এর কিছু অংশ হচ্ছে রোগ মানে মিউটেটেড হয়ে যায়। যেমন অনেকে তোমরা শুনে থাকবে হয়তো জেনেটিক ডিজিজ হয়, যেমন ডায়াবেটিস অনেকের ক্ষেত্রে হয়, মানে তার বাবার ডায়াবেটিস ছিল তারও ডায়াবেটিস হয়, বা বাবার কোনো অসুখ ছিল ছেলেরও সেই অসুখ হয়, বা মেয়েরও সেই অসুখ হয়। তো সেইগুলো হয় হচ্ছে জেনেটিক মিউটেশনের কারণে, কারণ জিনটা হচ্ছে নর্মাল সুস্থ মানুষের ক্ষেত্রে জিনের সিকোয়েন্স যা হতো, ওই মানুষেরদের ক্ষেত্রে জিনের সিকোয়েন্স চেঞ্জ হয়ে যায়। তো এই জিন থেরাপিতে কি করা হয়, ওই যে জিনের যে অংশটা হচ্ছে রোগ সৃষ্টিকারী ছিল সেই অংশটাকে নক আউট করে দেওয়া হয়, মানে ওটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়।
বা মানে কেটে সবসময় বাধ্য হয় না, কাটারটা পরে আসছে, কোনোভাবে ওটাকে নক আউট করে দেওয়া হয়, করে দিয়ে হচ্ছে রোগীকে সুস্থ করে তোলা হয়। এর আরেকটা মানে রিলেটেড অংশ হচ্ছে, ওই জন্য জিন থেরাপি আর সেল থেরাপিকে একই সাথে বলা হয়, এটা মোটামুটি একই ধরনের। তো এই সেল থেরাপিতে করা হয় কি, যে কাইন্ড অফ এটা ইমিউনোথেরাপির মতোই, ওই সেলটাকে, রোগীর যে সেলটা খারাপ হয়ে গেছে সেই সেলগুলোকে নিয়ে এসে বাইরে থেকে ইঞ্জিনিয়ার করে আবার ভেতরে দিয়ে দেওয়া হয়। তো এর ফলে কি হয়, যে ওই নতুন সেলগুলো যখন ডিভাইড করে, নতুন সেলগুলো যখন, নতুন কোষগুলো যখন ডিভাইড করে, তখন আর ওই মানে খারাপ কোষের থেকে ভালো কোষের সংখ্যা অনেক বেশি হয়ে যায়, তার ফলে হচ্ছে অসুখটা ঠিক হয়ে যায় আর কি। তো আর লাস্ট যেটা এর প্রসেস, যেটা মানে আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা, সেটা হচ্ছে CRISPR-Cas9 জিনোম এডিটিং। তো জিনোম এডিটিং 2020 সালে এটা নোবেল পেয়েছে। এই ক্রিসপার এর ফুল ফর্ম হচ্ছে ক্লাস্টার্ড রেগুলারলি ইন্টারস্পেস শর্ট প্যালিন্ড্রোমিক লিপিডস। এটার ডিটেইলে আমি যাব না, এটার অনেক জটিল আছে ব্যাপারটা। আর ক্যাস হচ্ছে ক্রিসপার অ্যাসোসিয়েটেড সিস্টেম, মানে এই ক্রিসপার একটা মেকানিজম যেটা প্রথম হচ্ছে পাওয়া গেছিল ব্যাকটেরিয়াতে। এটা মানে এটা আবিষ্কার হয়েছিল প্রথম ব্যাকটেরিয়াতে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গবেষণা করতে গিয়ে দেখা গেছিল ব্যাকটেরিয়া আর ভাইরাস, এই দুটোর মধ্যে ভাইরাস অনেক ছোট হয়। তো ভাইরাস যেমন মানুষকে অ্যাটাক করে, যেমন করোনা ভাইরাস, সেরকম ভাইরাস ব্যাকটেরিয়াকেও অ্যাটাক করতে পারে। তো ভাইরাস আর ব্যাকটেরিয়ার এই যে দ্বন্দ্ব, এটা প্রায় সৃষ্টির শুরু থেকে চলছে আর সৃষ্টির শেষ অবধি চলবে। তো এই CRISPR-Cas9 এর যে ইতিহাস, তাতে যখন এই রিসার্চাররা, একদল জার্মান গবেষক, তারা এই রিসার্চ করছিল ইকোলাই বলে একটা ব্যাকটেরিয়াতে, তারা দেখলো যে ইকোলাইয়ের যে ইকোলাইয়ের একটা রোগ প্রতিরোধক ক্ষমতা আছে। এটা একটা অদ্ভুত একটা রোগ প্রতিরোধক ক্ষমতা। ওরা কি করে, যখন কোনো ব্যাকটেরিয়া, এখানে এই যে একটা যখন কোনো ভাইরাস, এইখানে একটা ইয়ে দেখানো হচ্ছে, এটাকে বলা হয় ফাজ ভাইরাস। তো যখন কোনো ভাইরাস হচ্ছে কোনো ওই ব্যাকটেরিয়াটাকে আক্রমণ করে, তখন কি করে ওরা, ওর যে জেনোমিক মেটেরিয়াল, মানে ওর যে ডিএনএ, সেই ডিএনএটাকে ব্যাকটেরিয়ার মধ্যে ইনজেক্ট করে দেয়। তো তার ফলে নর্মাল যদি ব্যাকটেরিয়ার কোনো নিজস্ব রোগ প্রতিরোধক ক্ষমতা না থাকতো, তাহলে কি হতো, যেটা যেটা মানুষের ক্ষেত্রেও একই জিনিসই হয়, এই এই ভাইরাসের যে জিনটা, সেটা এসে ব্যাকটেরিয়ার জিনের অংশ হয়ে যেত, মানে জিনটাকে হাইজ্যাক করে নিত, ব্যাকটেরিয়ার যে সিস্টেমটাকে সেটাকে হাইজ্যাক করে নিয়ে এবার ওর মতো করে যে জিনিসগুলো তৈরি করতে চাইছে, ব্যাকটেরিয়ার নিজস্ব সিস্টেম ইউজ করে সেইগুলোকে ইউজ করতো। কিন্তু এই জিনিসটাকে এটা হলেই ব্যাকটেরিয়া মরে যাবে, যেমন মানুষও মরে যায়। তো এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য ব্যাকটেরিয়া কি করে, এই যখন কোনো ভাইরাসের এই অ্যাটাকটা হয়, ব্যাকটেরিয়া একটা প্রোটিন বানায়, যেটাকে বলা হচ্ছে ক্যাস। এই প্রোটিনটা হচ্ছে ওই ভাইরাসের যে জিনটা বা যে ডিএনএটা, সেটাকে কেটে দেয়। এখানে একটা কাঁচির চিহ্ন দেখানো হচ্ছে, ওইটাকে কেটে ও হচ্ছে ওর জিনের অংশ করে রাখে, পুরোটাকে না, অল্প একটুকে। তার ফলে কি হয়, ফিউচারে যখন এই ভাইরাসটা আবার অ্যাটাক করে, যখন এই জিনটাকে যখন আবার ইনজেক্ট করে, তখন হচ্ছে ব্যাকটেরিয়া একটা ওই গাইড আরএনএ, জিআরএনএ বলে একটা গাইড আরএনএ প্রডিউস করে, যেটা আমি আগে টার্গেটেড থেরাপির ক্ষেত্রে যেমন বললাম, কাইন্ড অফ ওরকমই। এরকম জিআরএনএ একটা প্রডিউস করে, যেটা হচ্ছে গিয়ে এই Cas9 বলে একটা সিস্টেম হয়। ওই Cas9 সিস্টেমটা হচ্ছে গাইড আরএনএটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে গিয়ে হচ্ছে এর সঙ্গে বেঁধে দেয়, আর ওই একইভাবে হচ্ছে এটা কেটে দেয়। তখন যেই এর মধ্যে বাইন্ড হয়, তখন এটা কেটে যায়। তার ফলে কি, এই ভাইরাসের ডিএনএটা আর এর মধ্যে অ্যাক্টিভ থাকতে পারে না, এটা কেটে তারপর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো এই যে সিস্টেমটা, এই ব্যাকটেরিয়ার মধ্যে দেখার পর এই গবেষকরা ভাবলো এটা তো মারাত্মক একটা জিনিস। এটার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা ভীষণ স্পেসিফিক, মানে এই যে গাইড আরএনএটা গিয়ে এক জায়গায় গিয়ে লাগা এবং সেটা কেটে দেওয়া একদম একদম সাইট স্পেসিফিক্যালি হয়, মানে একদম নির্দিষ্ট জায়গায় হয়। CRISPR-Cas9 প্রথম টেকনোলজি নয় যেটা দিয়ে জিনোম এডিটিং করা মানে লোকে ট্রাই করছে। এর আগেও টেকনোলজি ছিল, কিন্তু তার অন্যতম অসুবিধাগুলো ছিল হচ্ছে স্পেসিফিক ছিল না, যেখানে লাগাতে চাওয়া যাচ্ছে সেখানে লাগতো না, অন্য জায়গায় গিয়ে লেগে যেত। তো তার ফলে নন স্পেসিফিক্যালি কাটাকুটি হয়ে যেত। কিন্তু এই CRISPR-Cas9 এর ক্ষেত্রে দেখা গেল যে এটা এত স্পেসিফিক্যালি হয়। তো তাহলে তারপরে এই বিজ্ঞানীদের মাথায় আসলো যে তাহলে এটাকে তো মানুষের ক্ষেত্রেও ইউজ করা যেতে পারে। তাহলে এখানে যেমন ব্যাকটেরিয়ার মানে ভাইরাসের ডিএনএ এর ক্ষেত্রে গিয়ে এটা লেগে গিয়ে কেটে যাচ্ছে, তো মানুষের ক্ষেত্রেও তো এটা করলে তাহলে মানুষের ডিএনএটাকে কেটে দেওয়া যেতে পারে একদম নির্দিষ্ট সাইট স্পেসিফিক্যালি।
সেইটার থেকে এই ক্রিসপার ক্যাস9 সিস্টেমটা তৈরি হয়। তো এখানে আমি একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওতে একটু ভালো করে দেখবে, ভিডিওতে বোঝা যাবে যে প্রসেসটা কিভাবে হয়। তো এই মানে ক্যাস9 যে সিস্টেমটা, সে সিস্টেমটা আগে বললাম, সেটাতে একটা প্রোটিন থাকে যেটার নাম ক্যাস প্রোটিন, ক্রিসপার অ্যাসোসিয়েটেড সিস্টেম, আর একটা গাইড আরএনএ থাকে। ওই ক্যাসটা হচ্ছে নীল রঙের যে অংশটা, আর সিঙ্গেল গাইড আরএনএ যেটা দেখানো হচ্ছে লাল রঙের যে সুতলির মতোটা, সেটা হচ্ছে গাইড আরএনএ। এটা পুরোটা নিয়ে তৈরি হচ্ছে ক্যাস9 কমপ্লেক্স। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে এই সবুজ রঙের যেটা, সেটা হচ্ছে মানুষের ডিএনএ। তো এই ডিএনএ এর মধ্যে গিয়ে এটা ওই গাইড আরএনএটা নিয়ে গিয়ে ওকে বাইন্ড করায়। গাইড আরএনএটার কাজই হচ্ছে ওকে সাইট স্পেসিফিকলি নিয়ে গিয়ে বাইন্ড করা। তারপরে যেই বাইন্ড করে তখন এটা এরকম আনজিপ হয়ে যায়, মানে চেন যেমন করে খোলা হয় এরকম ডিএনএটা এরকম আনজিপ হয়ে এরকম খুলে গেল। যেই খুলে গিয়ে এখানে লেগে যায় তখন হচ্ছে ক্যাস9 যে বেগুনি অংশটা দেখা যাচ্ছে ও হচ্ছে কেটে দেয়। রং বেগুনি হয় না, এখানে দেখানোর সুবিধার জন্য ও হচ্ছে ঠিক ওই জায়গাটাকে কেটে দেয়। তো তার ফলে কি হলো, ওটাকে কেটে দেওয়ার ফলে ওই জায়গাটা কেটে গেল। এবার সেলের নিজস্ব মেকানিজম থাকে যার ফলে ও আবার ওটাকে রিপেয়ার করে, কিন্তু এই রিপেয়ারটা নির্ভুল না হওয়ার কারণে ওই ওই জিনের যে অংশটাই কেটে দিল ওই অংশটা হচ্ছে টার্নড অফ হয়ে যায়, মানে ওই অংশটা আর কাজ করে না। তো তাহলে কি হলো, আমি একদম নির্দিষ্ট ভাবে জিনের একটা অংশকে কেটে বাদ দিয়ে, মানে একদম কেটে ইনঅ্যাক্টিভ করে দিতে পারলাম। এবার শুধু এইরকমই নয়, অনেক ক্ষেত্রে রিসার্চাররা ওইটাকে ওই ক্যাস সিস্টেমটাকে ইয়ে করে দেয়, এভাবে অল্টার করে দিয়ে ওই কাটার ফাংশনটাকে বন্ধ করে দিয়ে অন্য একটা এনজাইম জুড়ে দেয়। তার ফলে কি হয়, ও গিয়ে ঠিক একইভাবে আবার বাইন্ড করে। বাইন্ড করার পর এবার কাটে আর না, ওই একটা জায়গায় একটা একটা বেসকে এরকম চেঞ্জ করে দেয়। তো বেসটাকে চেঞ্জ করে দেওয়ার ফলে তাহলে কি হলো, একটা আগে যে বেসটা ছিল সেটা অন্য বেসে তৈরি হয়ে গেল, মানে বেসিক্যালি ডিএনএ সিকোয়েন্সটা এডিট হয়ে গেল। এটাকেই বলা হচ্ছে জিনোম এডিটিং, যে অন্য একটা সিকোয়েন্স ছিল, সিকোয়েন্সটাকে আমি চেঞ্জ করে আলাদা একটা সিকোয়েন্স করে দিলাম। তো এইভাবেই হচ্ছে জিনোম এডিটিংটা কাজ করে। এটা ছাড়াও আরো অনেক ধরনের প্রসেস আছে, বাট তার মানে অন্তর্নিহিত নির্যাসটা একই, যে গাইড আরএনএটা গিয়ে ওই ক্যাস যে প্রোটিনটা সেটাকে একদম নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে বাইন্ড করায়। বাইন্ড করার পরে আইদার ও হচ্ছে জিনটাকে কেটে দেয়, যেটা প্রথমে দেখানো হলো, অথবা হচ্ছে ওই ক্যাস সিস্টেমটার সঙ্গে আরেকটা এনজাইম লাগানো থাকে যে গিয়ে হচ্ছে একটা একটা করে বেসটাকে এডিট করে চেঞ্জ করে দেয়। বেসটাকে আগে যদি অ্যাডেনিন ছিল বা অন্য একটা বেস ছিল, সেই বেসটাকে চেঞ্জ করে অন্য বেস করে দেয়, যার ফলে পুরো সিকোয়েন্সটাই চেঞ্জ হয়ে গেল। অথবা অনেক ক্ষেত্রে করে হচ্ছে ওই জায়গাটাকে ব্লক করে দেয়, যার ফলে ওই ওই ডিএনএটা আর মানে আরএনএ তে রূপান্তরিত হতে পারে না বা ট্রান্সলেট হতে পারে না, ট্রান্সক্রাইব হতে পারে না। তো তো বেসিক্যালি এই যে জিনোম এডিটিং, এই এডিটিং এর ফলে কি হলো, যে আমি জিন এডিট করে দিতে পারলাম। এই জিন এডিট একটা মারাত্মক, একটা বিরাট বড় একটা জিনিস। মানে এখনো পর্যন্ত জার্ম সেলে একজন মাত্র করেছে জিন এডিটিং। যদি জার্ম সেল অর্থাৎ মানে যে সেলগুলো থেকে, যে কোষগুলো থেকে মানুষ মানে নতুন মানুষ তৈরি হয়, বাচ্চা তৈরি হয়, শুক্রাণু এবং ডিম্বাণু, তো সেই জার্ম সেলে যদি জিন এডিট করা হয় তাহলে যে বাচ্চা তৈরি হবে সে হচ্ছে সম্পূর্ণ রোগ প্রতিরোধী বাচ্চা তৈরি করা সম্ভব। মানে এটা এখনো মানে বায়ো এথিক্স কমিটি বলে একটা কমিটি আছে যারা এই জার্ম সেলে জিন এডিট করতে দেয় না, এটা প্রচুর রেগুলেশন আছে। বাট হংকং এর একজন ডাক্তার, হয়তো আপনারা অনেকে শুনে থাকবেন, হংকং এর একজন ডাক্তার ইল্লিগালি একজন প্রেগনেন্ট মহিলার মানে গর্ভস্থ ভ্রূণকে এডিট করে দিয়েছিল আর কি। মানে সেই বাচ্চাটার জন্মও হয়েছে, দুটো মেয়ে তৈরি হয়েছে। মানে ওই ডাক্তার করেছে হচ্ছে এইডস প্রতিরোধী বাচ্চা তৈরি করেছে। ওই বাচ্চা দুটোর কোনোদিন এইডস হবে না, মানে যদি এটা সাকসেসফুল হয়। এবারে সমস্যাটা হচ্ছে যে এটা একটা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। যদি কোনো ইয়ে হয়, সাইড এফেক্ট যদি হয়, তাহলে সেই বাচ্চা দুটো জানতেও পারলো না কি কারণে ওদের সাথে এরকম হলো। তো সেই কারণে সেই ডাক্তারটা তারপর জেল হয়ে গেছে। বাট এর এই ধরনের ক্ষমতা আছে, মানে সেই বাচ্চাটার কোনোদিন এইডসই হবে না। বা কোনো যদি কারো যদি জানা যায় যে বাবার বা মায়ের একটা মানে প্রাণঘাতী একটা জেনেটিক ডিজিজ আছে, সেই ডিজিজটা বাচ্চার হবেই, থ্যালাসেমিয়া যেমন একটা রোগ, তো সেই জিনটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হলো, তো পরবর্তীকালে ওই বাচ্চার তো হবেই না, ওই বাচ্চার পরবর্তী যে সমস্ত জেনারেশন হবে তাদের কারোই ওই রোগটার হবেই। আর অবভিয়াসলি আমি যেমন শুরুতেই বলেছি যে মানুষের সমস্ত, আমি যেমন দেখতে, আমার চামড়ার রং যেমন, আমি যেমন ভাবে কথা বলি, যেমন ভাবে চিন্তা করি, সমস্ত কিছু হচ্ছে ডিএনএ এর মধ্যে থাকে। আমার যাবতীয় স্ট্রেংথ, আমার যাবতীয় উইকনেস, আমার দুর্বলতা বা সবকিছু হচ্ছে আমার ডিএনএ সিকোয়েন্স।
তো এমন যদি ডিএনএ সিকোয়েন্স যেগুলো আছে, যেগুলোর কারণে মানে মোটামুটি জানা আছে যে কতগুলো ডিএনএ সিকোয়েন্স এখন জানা আছে, কতগুলো হয়তো ভবিষ্যতে আবিষ্কার হয়ে যাবে যে এইগুলোর কারণে কোনো মানুষ হয়তো মোটা হয়, বা এইগুলোর কারণে কেউ প্রচুর মেধাধারী হয় বা কেউ একটু কম মেধাধারী হয়। তো বেসিক্যালি ওইগুলোকে কেটে বাদ দিয়ে যেগুলো স্ট্রেংথের জিনোম সেইগুলোকে এডিট করে দিলেই বেসিক্যালি একদম বাস্তবে সুপারম্যান তৈরি করা সম্ভব, যেটা এখনো মানে এই কি বলে বাংলায় সাইফাই কনসেপ্ট যেটা আর কি, সায়েন্স ফিকশন যেটা, কল্পবিজ্ঞান যেটা, সেটা বাস্তবায়িত করা হয়ে যেতে পারে। মানে সুপারম্যান তৈরি হয়ে যেতে পারে, যে কোনো কিছু তৈরি করা যেতে পারে এই ক্রিসপার ক্যাস জিনোম এডিটিং এর মাধ্যমে। এর মাধ্যমে মানুষের আয়ু বাড়িয়ে 200-300 বছর করে দেওয়া যেতে পারে। মানে যদি মানে টেলোমিয়ার বলে একটা কারণ আছে যে কারণে মানুষের ইয়ে কমে, তো সেটারও প্রসেস বের করে ফেলা যেতে পারে, যে কারণ যাতে হচ্ছে মানুষের ইয়ে বাড়বে না, বয়স বাড়বে না, বয়স অনেক কম হারে বাড়বে। তো অবশ্যই এর সম্ভাবনা তো মারাত্মক, মানে যে কোনো অসুখেরই হচ্ছে মোটামুটি এতে ট্রিট করা যেতে পারে যদি এটা পুরোটা জানা সম্ভব হয়। আর অপব্যবহারের সম্ভাবনাও বিপুল, মানে যে কোনো বড় আবিষ্কারের সাথে সাথে অপব্যবহারের সম্ভাবনাও আসে। যেমন ডাইনামাইট আবিষ্কার হয়েছিল ভালো কারণে, বাট তারপর সেটার বোমা তৈরি করে সেটার প্রচুর অপব্যবহার হয়েছে। তো সেই কারণে বায়োএথিক্স কমিটি বলে একটা সারা পৃথিবীতে কমিটি আছে যারা হচ্ছে এই ক্রিসপারের যে জিনোম এডিটিং এর যে রিসার্চ, সেটা মানে মানে খুবই হাইলি রেগুলেটেড। শুধু জিনোম এডিটিং না, যে কোনো জিন থেরাপি, মানে যেখানেই ডিএনএ আমাদেরকে, যেমন আমরা যখনই কোনো ডিএনএ অর্ডার করি বা যে কোনো কিছু করি সেটা মাল্টিপল স্ক্রিনিং এর মধ্য দিয়ে যায়। তো এই ধরনের বায়োএথিক্স কমিটি আছে যারা এই রিসার্চ গুলোকে খুবই হাইলি রেগুলেট করে। তো বাট আশা করব আমরা যেমন বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপের ইয়েতে পড়েছি, যে রচনায় পড়েছি যে বিজ্ঞানকে অবশ্যই খারাপ ভাবেও ব্যবহার করা যেতে পারে, ভালোভাবেও ব্যবহার করা যেতে পারে। কিভাবে ব্যবহার করা হবে সেটা নির্ভর করছে মানুষের উপর। তো মানুষকে ভালোভাবে এটা ব্যবহার করতে হবে। আর এই প্রিসিশন মেডিসিনের তো এর তো সমস্তটাই প্রায় ভালো দিক। প্রিসিশন মেডিসিনের মাধ্যমে অনেক কম খরচে অনেক বেশি সংখ্যক রোগীকে সুস্থ করে তুলতে পারা যেতে পারে। এই কথাটা হয়তো একটু সেলফ কন্ট্রাডিক্টরি লাগতে পারে যে কি করে কম খরচ হচ্ছে, এখনকার যে ট্রিটমেন্ট আছে তাতে তো এত জিনোম সিকোয়েন্সিং করতে হচ্ছে না, বা এত কিছু ডায়াগনস্টিক টেস্ট করতে হচ্ছে না। কিন্তু যদি মানে এটা অনেক, এর উপর অনেক পেপার আছে, এটা দেখা গেছে যে লং টার্মে যদি কোনো দেশ এই প্রিসিশন মেডিসিনের উপর ইনভেস্ট করে, তাতে দেখা যাবে যে ওই যে শুরুতে আমি যে দেখালাম যে 75% মানুষের ক্ষেত্রে হয়তো একটা ওষুধ কাজই করে না, তো তার ফলে তাদের অনেক হসপিটালাইজেশন অনেক বেড়ে যায়, অনেক হয়তো ইনিশিয়ালি টাকা কম লাগে কিন্তু পরে গিয়ে অনেক বেশি টাকা লাগে। কিন্তু সেই প্রিসিশন মেডিসিন যদি করা যায় সেক্ষেত্রে হয়তো মানে ওভারঅল রোগীর সুস্থ হওয়ার যে প্রবাবিলিটি বা সম্ভাবনা সেটা অনেক বেড়ে যাবে, এবং তার ফলে আলটিমেটলি অনেক কম খরচ হবে। প্রায় এটা প্রেডিক্টেড এখনো পর্যন্ত যে প্রায় 36 থেকে 47% পর্যন্ত ওভারঅল কস্ট কমে যাবে হচ্ছে সমস্ত ডিজিজের ক্ষেত্রে। তারপরে এখন ওষুধ তৈরি করতে যে 10 থেকে 20 বছর সময় লাগে, বা এখন অনেকটা কমে গেছে, 5 থেকে 10 বছর লাগে ওষুধের পাইপলাইন, মানে একটা ওষুধ আবিষ্কার থেকে শুরু করে বাজারে আসা পর্যন্ত। এই প্রিসিশন মেডিসিন এখনকার ওষুধের ট্রায়ালের প্রসেসটা যদি সবাই জানো, সেটা হচ্ছে ওষুধটা আবিষ্কার হয়, তারপরে হচ্ছে সেই ওষুধটাকে ইঁদুরের উপর প্রয়োগ করা হয়, তারপর হচ্ছে ম্যামেলিয়ান মানে কুকুর বা বাদরের উপর প্রয়োগ করা হয়, তারপরে যদি এইগুলো ক্লিয়ারেন্স পায় তারপরে হচ্ছে 3টে ফেজে, মানে প্রথমে অল্প মানুষ, তারপরে বেশি মানুষ, এরকম 3-4টে ফেজে হচ্ছে অনেক মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়াল করার পর, তারপর যদি সেটার মানে যথেষ্ট ভালো সেটার রেসপন্স হয়, তারপরে সেটা মার্কেটে আসে। তো এখানে পুরোটাই ট্রায়াল এন্ড এরর, মানে সবার উপরে দিচ্ছে, যখন দিচ্ছে তারা জানেও না যে তাদের উপর কাজ করবে না করবে। এর ফলেই হচ্ছে বিশাল এই 5 থেকে 10 বছর বা 20 বছর এই সময়টা লাগছে। এবার প্রিসিশন মেডিসিনে যেহেতু এই ট্রায়াল এন্ড এররের মানে চান্সটা যেহেতু অনেক বেশি, প্রবাবিলিটিটা যেহেতু মানে অনেক প্রিসাইজ, যেহেতু এই ট্রায়াল এন্ড এররের ব্যাপারটা অনেক কম হবে, যে কারণে ওষুধ তৈরি করতে, যেমন আমি একটা এক্সাম্পলে বললাম ল্যান্সেট মেডিসিন মেডিকেল জার্নালে যেটা পাবলিশ হয়েছে, যে প্রায় কয়েক সপ্তাহের মধ্যে একটা বাচ্চার হচ্ছে পার্সোনালাইজ মেডিসিন তৈরি করে তাকে কিওর করে ফেলেছে। তো এই লেভেলে এর সাফল্যের সম্ভাবনা আছে। আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে প্রিভেনশন বিফোর কিওর বলে, রোগ তৈরি হওয়ার আগেই হচ্ছে রোগ প্রতিরোধ করতে পারা যাবে। যেমন
যেটা বললাম যে কোনো অসুখ যখন ফিল করি আমরা, তার মোটামুটি অনেকদিন আগে থেকেই হচ্ছে সেই অসুখের সিগনেচার গুলো শুরু হয়ে যায়। তো যদি এরকম ডায়াগনস্টিক টেস্ট বানানো যায় যেটাতে হচ্ছে অনেক অনেক মানে কম অবস্থাতেই রোগটাকে ধরে ফেলা যাবে, সেক্ষেত্রে হচ্ছে রোগ তৈরি হওয়ার আগেই, রোগটা অনেক স্টেজে এগিয়ে যাওয়ার আগেই হচ্ছে রোগটাকে প্রতিরোধ করা যাবে। তো এই সমস্ত সম্ভাবনা বিশ্লেষণ করে 2016 সালে মানে আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা $215 মিলিয়ন দিয়ে এই প্রজেক্টটা শুরু করেছিল, প্রিসিশন মেডিসিন ইনিশিয়েটিভ। সেটা এখনো চলছে। তো প্রায় 1600 কোটি টাকার প্রজেক্ট, এবং সেটা তখন 1600 কোটি ছিল, আস্তে আস্তে এর উপর ইনভেস্টমেন্ট আরো অনেক বাড়ছে। আর এটা তো জাস্ট মানে গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট, মানে প্রাইভেট সেক্টরে এর প্রচুর মানে মারাত্মক এর উপর ইনভেস্টমেন্ট, বিলিয়নস অফ ডলার্স এর ইনভেস্টমেন্ট আছে। তো আশা করব এই যে ইনিশিয়েটিভটা এটা অবশ্যই সাকসেসফুল হবে, এবং আস্তে আস্তে এর কস্ট যাতে এত কমে যায়, যাতে উন্নয়নশীল বা যাতে আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশরাও যাতে এটার সুবিধা পায়। তো এইটাতেই আমি এখানেই কনক্লুড করছি আমার টক। আমি ধন্যবাদ দেব জেবিএনএসটিএস এবং পশ্চিমবঙ্গ সরকার এবং ডিএসটি ইন্ডিয়াকে। যারা ইয়াং স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আমার একটা কথা, যে বিং গ্লোবাল ইজ নট ফরগেটিং ইউর রুটস। মানে বাংলা অত্যন্ত শক্তিশালী একটা ভাষা, তো এই ভাষায় বিজ্ঞান চর্চা আমরা অবশ্যই সবাই চাইবো, এবং এই ভাষায় বিজ্ঞান চর্চা করা সম্ভব। এবং এখন আমি যতটা সম্ভব চেষ্টা করেছি এটাকে বাংলাতে ট্রান্সলেট করার এবং কনসেপ্টটাকে ছড়িয়ে দেওয়ার। আশা করব তোমরাও এই যে ইনিশিয়েটিভটাকে এগিয়ে নিয়ে যাবে, এবং জেবিএনএসটিএস কে তো অবশ্যই আমি ভীষণ থ্যাঙ্কফুল, এবং পশ্চিমবঙ্গ সরকার এবং ডিএসটি ইন্ডিয়াকে অনেক অনেক ধন্যবাদ। তো ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার অনেক ধন্যবাদ সৌরভ স্যার। স্যার খুব ভালো লেগেছে। স্যার আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, আমরা এখন এটা ডিসকাশনটা ওপেন করছি, সবাই আস্তে আস্তে একজন একজন করে প্রশ্নগুলো করবেন আর কি। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কে প্রশ্ন করতে চাইলো? আমি অনুশ্রী বিশ্বাস বলছি। স্যার আপনি যেটা বললেন রিগার্ডিং যে ওটাকে ক্রিসপারে আপনি ওটাকে আইদার ব্লক করবেন, ওটা ওই পার্টিকুলার ওই গাইড আরএনএ যেটা বাইন্ড করলো সেই জায়গাটা থেকে আর ট্রান্সলেট হওয়া সম্ভব, তারপরে ওই জায়গাটা এডিট কি করে হলো সেটা বুঝলাম না। আচ্ছা আচ্ছা, মানে ট্রান্সলেট হয়ে এডিট হচ্ছে না, আমি আবার দেখাচ্ছি। মানে এর বিভিন্ন প্রসেস আছে। এই যে জিনোম এডিটিং, জিনোম এডিটিং এর অনেক ধরনের প্রসেস আছে। সব প্রসেসগুলোর একটা মূল হচ্ছে ওই গাইড আরএনএটা হচ্ছে ওই যে ক্যাস যে প্রোটিনটা, সেই প্রোটিনটাই হচ্ছে যাবতীয় কাজগুলো করে। ঠিক আছে? গাইড আরএনএর কাজ হচ্ছে ওই প্রোটিনটাকে যে জায়গাটায় ও কাটবে বা যে জায়গায় মিউটেট করবে সেই জায়গায় নিয়ে যাওয়া হলো। এইবার যখন নিয়ে গেল, এবার ওই যে ক্যাস প্রোটিনটা যেটা ওকে কাটবে, সেই প্রোটিনটা কিরকম প্রোটিন তার উপরে নির্ভর করবে কি হবে। তো প্রথমে যে আমি দেখালাম সেখানে হচ্ছে ক্যাস প্রোটিনটা ওটাকে কেটে দিল। তারপরে যেটা দেখালাম সেটা হচ্ছে কমপ্লিটলি আলাদা একটা প্রসেস। সেখানে কি করা হয়, ওই ক্যাস প্রোটিনটাকে চেঞ্জ করে দেওয়া হয়, মানে ওটা কমপ্লিটলি আলাদা একটা সিস্টেম। সেখানে ক্যাস প্রোটিনটাকে চেঞ্জ করে এমন করে দেওয়া হয় যে ওই ক্যাস প্রোটিনটা আর কাটতে পারবে না। ও হচ্ছে কি করবে, তার সঙ্গে আরেকটা পার্ট জুড়ে দেওয়া হয়েছে, যার ফলে হচ্ছে ও ওই জায়গার একটা বেসকে চেঞ্জ করে দিতে পারবে। ওই এনজাইমটাকে বলা হচ্ছে ট্রান্সঅ্যামিনেজ। ওই ক্যাস প্রোটিনের সঙ্গে ওই প্রোটিনটাকে ফিউজ করে দেওয়া হয়, যার ফলে ও হচ্ছে তখন আর কাটে না কেটে ওই জায়গার ওই বেসটাকে এডিট করে দেয়। এর সঙ্গে ওটা ট্রান্সক্রাইব হওয়ার কোনো সম্পর্ক নেই। বোঝাতে পারলাম কি? হ্যাঁ স্যার। আর এই ট্রান্সঅ্যামিনেজ এটা মানে যে কোনো বেস থেকে মানে ওই আরেকটা বেসে করে দিতে পারবে না, যে কোনো বেস, খুবই এটা ভালো প্রশ্ন। যে কোনো বেসকে করে দিতে পারে না। ও জেনারেলি সাইটিডিনকে ইউরিডিনে ট্রান্সফার করে বা সাইটিডিনকে থাইমিডিনে ট্রান্সফার করে, মানে সাইটোসিন যে বেসটা সি কে টি করে দেয়, শুধু এটা করতে পারে। এবার
আরো অন্যান্য বেসের জন্য এই ধরনের আছে। তো যে ধরনের দরকার মিউটেশন সেই ধরনের অনুসারে ওই ট্রান্সঅ্যামিনেসটাকে তখন অন্য অন্য এনজাইম করে সেটাকে করা হয়। স্যার একটা প্রশ্ন ওকে স্যার, রয়েছে। থ্যাংক ইউ। আমি আমি সন্দীপ সেন বলছি, রিটায়ার্ড বায়োলজি টিচার, এবং আমি বাংলায় জনপ্রিয় বিজ্ঞান সংবাদ লিখি আর কি। তো স্যার ওই বাহ। টার্গেটেড ড্রাগ ডেলিভারি এবং টার্গেটেড থেরাপি এই দুটো কি এক? এক এক এবং এক না, দুটোই বলতে পারেন। কারণ টার্গেটেড থেরাপির জন্য, প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন করেছেন আপনি, টার্গেটেড থেরাপির জন্য কিন্তু টার্গেটেড ডেলিভারি দরকার। কারণ এই যে মানে যে সিস্টেমগুলো, যেমন এই যে ক্যাশ সিস্টেম বা আরেকটা যে টার্গেটেড থেরাপিউটিক্স দেখালাম, যেখানে হচ্ছে এসআইআরএনএ যেখানে ডেলিভার করা হয়, সেই ডেলিভারিটা সাইট স্পেসিফিক্যালি হওয়াটা ইম্পর্টেন্ট। আমি যে অঙ্গে করতে চাইছি সেই অঙ্গে হওয়াটা ইম্পর্টেন্ট। তো তার ফলে টার্গেটেড ডেলিভারির একটা রোল থাকে। কিন্তু টার্গেটেড ডেলিভারি শুধুমাত্র যে টার্গেটেড থেরাপিউটিক্স এর কাজেই ইউজ করা হয় তা নয়, অনেক ক্ষেত্রে টার্গেটেড ডেলিভারিকে মানে অন্যান্য অ্যাপ্রোচেও ব্যবহার করা হয়। বোঝাতে পারলাম কি? হ্যাঁ, মোটামুটি স্যার। আসলে আমার মেয়ে নাইপারে সিউটিক্সের উপর পিএইচডি আরম্ভ করেছে। আচ্ছা, তো তার কাছে কিছু কিছু শুনেছি এবং আপনার কাছে অনেকটাই আজকে শুনলাম, ক্লিয়ার হলো। তো আর একটা ব্যাপার, ন্যানো পার্টিকেলস এই ধরনের গুলোতে কি অনেক বেশি হেল্পফুল অন্যান্য? হ্যাঁ, মানে ন্যানো পার্টিকেলস ওই ডেলিভারি এফিসিয়েন্সি বাড়ানোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। মানে ওই যে যে কোনো বললাম, যেমন যে কোনো থেরাপিউটিক্স হচ্ছে ওই অঙ্গে পাঠাতে হয়। এবার পাঠানোর জন্য বিভিন্ন জিনিস, বিভিন্ন যেগুলোকে বলা হচ্ছে ভেহিকেল, তো বিভিন্ন ডেলিভারি ভেহিকেল বা ডেলিভারি যন্ত্র ব্যবহার করে। তার মধ্যে ন্যানো পার্টিকেল একটা যন্ত্র অবশ্যই। এবার ন্যানো পার্টিকেলেরও বহু ধরন হয়। ন্যানো পার্টিকেল মানে গোল্ড ন্যানো পার্টিকেল হয়, তারপর চাইটোসান হয়, অনেক ধরনের ন্যানো পার্টিকেল হয়। তো হ্যাঁ, ন্যানো পার্টিকেল একটা ডেলিভারি ভেহিকেল হিসাবে অনেকেই চেষ্টা করছে। আবার একটা ধরন, যেমন এই যে কোভিড এর ভ্যাকসিনে আপনারা যদি জানেন যে এমআরএনএ ভ্যাকসিনের ক্ষেত্রে হচ্ছে ওটাও লিপিড ন্যানো পার্টিকেল ইউজ করা হয়। ন্যানো পার্টিকেল, ইয়েস। হ্যাঁ, তো সেটাও একটা ন্যানো পার্টিকেল। আবার অনেক ক্ষেত্রে ওই এসআইআরএনটাকে জাস্ট কেমিক্যালি মডিফাই করেই পাঠিয়ে দেওয়া হয়, কোনো ন্যানো পার্টিকেল দেওয়া হয় না। তো ন্যানো পার্টিকেল দেওয়ার আবার প্লাস মাইনাস দুটোই আছে। ন্যানো পার্টিকেল দেওয়ার অ্যাডভান্টেজ হচ্ছে ওই ওর ভেতরের জিনিসটা যেহেতু থাকে অনেক প্রোটেক্টেড থাকে। আবার অসুবিধা হচ্ছে, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ন্যানো পার্টিকেলের যে জিনিসগুলো আছে সেইগুলোর আবার অনেক সময় টক্সিসিটি হয় বা সাইড এফেক্ট হয়। তো এইগুলো মিলিয়েই পুরোটাকে অপটিমাইজ করে আর কি করতে হয়, করে আর কি। ওকে, থ্যাঙ্কস, বাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, নো প্রবলেম, থ্যাংক ইউ। হ্যাঁ ডক্টর দে, আমার একটু প্রশ্ন আছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, আমার দু তিনটে প্রশ্ন, হয়তো এই প্রশ্ন উত্তরের মাধ্যমে অন্য অনেকে তাদের মনের প্রশ্নটাও বলা হয়ে যেতে পারে। একটা হলো যে আপনার ব্যাকগ্রাউন্ড, মৈত্রী দেবী যতটুকু বললেন যে কেমিস্ট্রি থেকে তারপর সুইচ ওভার করে এই ধরনের ফিল্ডে চলে গেছেন। আপনার কি কখনো মনে হয়েছে যে বায়োসায়েন্স ব্যাকগ্রাউন্ড, ফিজিওলজি কি অন্য কোনো বায়োসায়েন্স, এখন তো কিছু কিছু জায়গাতে শুধু বায়োসায়েন্স বলেই, অর্থাৎ সেখানে হয়তো বোটানি, তারপর জুলজি, ফিজিওলজি সবগুলি একসঙ্গে শেখানোর চেষ্টা হচ্ছে, সেই রকম ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকলে আপনার পক্ষে বেশি সুবিধা হতো, সেরকম কখনো ফিলিং হয়? এটা একটু কাইন্ড অফ পার্সোনাল কোয়েশ্চেন আপনার এই ধরনের কাজ করতে গিয়ে। না, আমার মনে হয়নি যে আমার বায়োসায়েন্স থাকলে সুবিধা হতো। মানে আমি বলবো এই প্রশ্নটার সঠিক উত্তর হবে হচ্ছে যে করতে চাইছে, মানে রিসার্চ হোক বা যে কোনো কাজ যে করতে চাইছে তার ভেতরে ওই কাজটার মানে ওভারঅল যে ফলটা, সেই ফলটার দিকে নজরটা থাকা উচিত, যে আমি কিছু একটা অ্যাপ্লিকেটিভ করতে চাই। আমার মনে হয় সেটা থাকাটাই একটা প্রধান কারণ। কারণ আমি আরো স্পেসিফিক্যালি বলছি, প্রত্যেকটা সাবজেক্টেরই নিজস্ব অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন আমি কেমিস্ট্রি পড়েছি, তার জন্য আমার কিছু মানে স্পেসিফিক অ্যাডভান্টেজ আছে, যেগুলো আমি যে কোনো জিনিসকে, মানে আমি জাস্ট আগের সপ্তাহেই আমার ল্যাবমেটের সাথে কথা বলছিলাম। তো ও হচ্ছে বায়োলজিস্ট, ও সুইজারল্যান্ডে পিএইচডি করেছে। ও বাই ট্রেনিং ও বায়োলজিস্ট, আমি বাই ট্রেনিং কেমিস্ট। এবার ও বলছিল একটা
একটা যে কোনো প্রবলেমকে ও সবসময় টপ ডাউন দেখে। টপ ডাউন মানে হচ্ছে ও অর্গানিজম লেভেল থেকে দেখে, আর আমি সবসময় মলিকুলার লেভেল থেকে দেখি। এবার এই দুটোর কোনোটাই ভালো মন্দ না, দুটোই ইম্পর্টেন্ট। একটা ওষুধ বা একটা কিছু তৈরি করতে গেলে দুটোই দরকার। তো সেই জন্য আমি বলবো মানে প্রত্যেকটা সাবজেক্টের নিজস্ব অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ আছে। আর যে কোনো এই ধরনের ইন্টারডিসিপ্লিনারি যে রিসার্চ গুলো, যেখানে হচ্ছে প্রবলেমের সলিউশন তৈরি করাটা ইম্পর্টেন্ট রাদার দেন আমি কোন রাস্তা দিয়ে করছি, তো সেইখানে সমস্ত ফিল্ডের লোকেদেরই কন্ট্রিবিউশন দরকার হয়। তো সেই জন্য আমি বলবো মানে শিখে নিতে হয়, সবকিছু শিখে ফিল্ডে নামা যায় না, ফিল্ডে কাজ করতে করতে শিখে নিতে হয়। তো আমি ওই জন্যই বললাম যে মানে প্রবলেমটা সলভ করার জন্য মেন্টালিটি থাকা উচিত যে আমি প্রবলেমটা সলভ করবো, তার জন্য আই উইল ডু হোয়াট এভার ইজ নিডেড, আমি শিখে নেব। সবকিছু শিখে ফিল্ডে নামা সম্ভব না। বাহ বাহ, খুব সুন্দর। আর দ্বিতীয়, এবার আমাদের একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন। অনেক সময় ওই যে আপনি উল্লেখও করলেন, আমার একটা অ্যাপ্রিসিয়েশন জানাই যে এত সুন্দর লেকচারটা, এত সুন্দর লাগলো, এবং যারা অর্গানাইজার তাদেরকেও অত্যন্ত ধন্যবাদ। মানে এত টপিক্যাল, এত বার্নিং একটা টপিক, এত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এত সুন্দরভাবে সমস্ত জিনিসটা বলেছেন, আমার অন্তত দারুণ লেগেছে। এবং এটা সুদূর প্রসারী এর প্রভাব থাকবে। অনেক হয়তো যারা মিস করে গেল, এটা তো ইউটিউবেও দেওয়া হবে। এবং আমি নিজেই, আমার আত্মীয় স্বজন ইউএসএ তে আছেন, ডাক্তারি করছেন বা ডাক্তারি করছেন, তাদের কাছেও আমি এই লিঙ্কটা পাঠিয়ে দেবো যখন এটা আপলোডেড হয়ে যাবে ইউটিউবে। তারাও হয়তো উপকৃত হবে, তারা কিছুটা জানে, কিন্তু এত সুন্দরভাবে আপনি মাতৃভাষাতে বললেন সেটা। এবার আপনি একটা জায়গায় উল্লেখ করলেন যে ওই ক্রিমিনাল ইনভেস্টিগেশনে এটা চমৎকারভাবে কাজে লাগতে পারে। এই যে বিভিন্ন ডিএনএ সিকোয়েন্সিং, ডিএনএ, তা ওটা কিভাবে করে? অনেক সময় হয়তো দাহ করা হয়ে গেছে, অনেক সময় নেতাজিকে নিয়েও তার এগুলো নিয়েও আমরা শুনেছি পেপার টেপারে। তা সেগুলো কি, জাস্ট একটু ব্রিফলি যদি আমাদেরকে একটু বলে দেন, হাউ ইট ইজ ডান। আচ্ছা, আমি ওটা জাস্ট একটা সার্কামস্ট্যান্সিয়ালি মানে জাস্ট একটা কথার কথায় উল্লেখ করেছিলাম। প্রিসিশন মেডিসিনের সাথে ক্রিমিনাল ইনভেস্টিগেশনের সম্পর্ক নেই। এবার আপনার প্রশ্নে আসছি যে কিভাবে করা হয়। ডিএনএ কে নিয়ে। হ্যাঁ, তো প্রত্যেক মানুষের, আমি যেমন প্রিসিশন মেডিসিনের একদম ইন্ট্রোডাকশনেই বললাম যে প্রত্যেক মানুষের ডিএনএ সিকোয়েন্স হচ্ছে ইউনিক। এই জন্য বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। যেমন আপনার ফিঙ্গারপ্রিন্ট আর আমার ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিটলি আলাদা। তো আপনার ফিঙ্গারপ্রিন্ট যেমন আপনার ক্ষেত্রে ইউনিক, আমার ফিঙ্গারপ্রিন্ট আমার ক্ষেত্রে ইউনিক, সেই রকমই আপনার ডিএনএ সিকোয়েন্স আপনার ক্ষেত্রে ইউনিক, আমার ডিএনএ সিকোয়েন্স আমার ক্ষেত্রে ইউনিক। দুজনেই হিউম্যান বলে একটা বড় অংশ একই, প্রায় 99.5% অংশ একই, কিন্তু 5% অংশ আলাদা। ওই অংশগুলোকে বলা হয় হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং রিজিয়ন। তো এই ফিঙ্গারপ্রিন্টিং রিজিয়ন গুলোকেই হচ্ছে আইডেন্টিফাই করা হয় কোনো একটা মানুষ থেকে আরেকটা মানুষকে আলাদা করতে। এবার নেতাজির যদি মানে অস্থি থেকে, মানে যে কোনো জিনিসে, মানবদেহের যে কোনো অংশ থেকেই ডিএনএ পাওয়া যেতে পারে। আর ডিএনএ খুব স্টেবল হয়, মানে ডিএনএ প্রায় আপনি হয়তো জানবেন ডাইনোসরের ডিএনএও এখনো সেগুলোকে ডিএনএ সিকোয়েন্সিং করে ওর শ্রেণী বিভাগ করা হয়। ডিএনএ খুব স্টেবল হয়। ওইটাই একটা কারণ যে মাদার নেচার ডিএনএ কে হচ্ছে স্টোরেজ মেটেরিয়াল হিসেবে ইউজ করে, মানে বছরের পর বছর, বহু বছর ধরে ডিএনএ স্টেবল থাকে। তো এবার ধরা গেল যে কেউ নেতাজির আইডেন্টিটি জানতে চায়, সেক্ষেত্রে সে কি করবে যে তার অস্থি ফস্থি বা যে কোনো কিছু ব্যবহারিক জিনিসপত্র থেকে যদি চুল বা অস্থি বা কিছু পায়, সেখান থেকে ডিএনএ কালেক্ট করবে। ডিএনএ কালেক্ট করে ওই যে ফিঙ্গারপ্রিন্টিং রিজিয়ন গুলো, এখানে আবার ব্যাপার আছে যে আপনার আর আমার ডিএনএ যতটা আলাদা, আপনার আর আপনার ছেলে বা মেয়ের ডিএনএ অনেকটা এক। মানে কতগুলো ডিএনএ রিজিয়ন আছে যেগুলো হচ্ছে বাবার ডিএনএ আর ছেলের ডিএনএ বা মেয়ের ডিএনএ এক হয়। তো তারপরে সেটাকে নেতাজির যে বংশধর, যারা নন বংশধর যারা আছে, তাদের ডিএনএ এর সঙ্গে ম্যাচ করবে। যদি মিলে যায় তাহলে ওটা নেতাজি ছিল, যদি না মিলে যায় তাহলে আলাদা ছিল। এইভাবে করে আর কি। তো অপরাধীর ক্ষেত্রে ওই একইভাবেই করে, বা অপরাধীর ক্ষেত্রে করে, পিতৃত্ব শনাক্তকরণের জন্য করে, একইভাবেই করে। মানে একটা নোন রেফারেন্স থাকতে হবে যে এ জানা যে এ নেতাজির বংশধর বা এ হচ্ছে অপরাধী, আর এটা হচ্ছে ক্রিমিনাল সিনে পাওয়া, ক্রাইম সিনে পাওয়া গেছে। তো যদি তার ফিঙ্গারপ্রিন্টিং রিজিয়নটা মিলে যায় তাহলে হচ্ছে ওটাকে বলা হয়। এটাও কমপ্লিটলি কখনো মেলে না, এর একটা ম্যাচ স্কোর থাকে। মানে বলা হয় 60% এর বেশি মিলে গেলে হচ্ছে এটা পজিটিভ, ওই ম্যাচিং স্কোর দেখা হয়। আচ্ছা, আর একটা তৃতীয় বা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে অনেক ডিজিজ যেগুলো জেনেটিক্যালি বা ওই ধরনের, যেমন অটিস্টিক চাইল্ড বা যারা তথাকথিতভাবে ওই স্পেশাল নিড আছে, যাদের চ্যালেঞ্জ চাইল্ড, ওদের ক্ষেত্রেও তো এই ধরনের
ট্রিটমেন্টের মাধ্যমে অনেক উপকার পাওয়া যেতে পারে, আপনি যা বলছেন। এবং নিশ্চয়ই একটা সময় যখন আসবে, যখন অ্যাফোর্ডেবল হয়ে যাবে ফর দি ডেভেলপিং কান্ট্রিজ বা সেখানকার লোকজনদের জন্য, তখন তো সেটা তাহলে অনেকটা সুবিধা এনে দেবে আর কি। সে ব্যাপারটাতে আর একটু যদি পরিষ্কার করে বলে। হ্যাঁ হ্যাঁ, মানে যে কোনো জেনেটিক ডিজিজ, যেমন আমি একটা উদাহরণ দিলাম যে একটা বাচ্চার ক্ষেত্রে এইরকম একটা জেনেটিক ডিজিজ, মাসকুলার অ্যাট্রফি বলে একটা ডিজিজ হয়, তো সেটাও জেনেটিক ডিজিজ। তো জেনেটিক ডিজিজের ক্ষেত্রে নর্মাল ওষুধ ঠিকঠাক কাজ করে না, কারণ যেহেতু একদম স্পেসিফিক ওই জিনটার জন্যই হচ্ছে, সেহেতু সবার ক্ষেত্রে ওটা মেলে না। কিন্তু পার্সোনালাইজ মেডিসিন বা প্রিসিশন মেডিসিন যেটা যেহেতু একদম একদম প্রিসাইজলি, মানে সার্জিক্যাল স্ট্রাইক বলতে পারে, একদম প্রিসাইজলি যেহেতু ওখানে গিয়ে অ্যাটাক করে, তো সুতরাং এই 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 ডিজিজ গুলো, বিশেষ করে জেনেটিক ডিজিজ যেগুলো নর্মাল ওষুধ দ্বারা ঠিক করা খুবই ডিফিকাল্ট, সেটা আরো প্রিসিশন মেডিসিন সেখানে আরো বেশি রিলেভেন্ট আর কি, কারণ একদম ওর জেনেটিক সিকোয়েন্সটাকে ট্রিট করে এটার ট্রিটমেন্টটাকে করা হচ্ছে বলে। তো অটিস্টিক ডিজিজ বা থ্যালাসেমিয়া বা এই ধরনের যা যা জেনেটিক ডিজিজ গুলো আছে, যেগুলো জেনেটিক মিউটেশনের কারণে তৈরি হয়, সেগুলো এই প্রিসিশন মেডিসিনের, আমি তো অনেকগুলো ধরন বললাম, এর কোনো কোনো ধরন দিয়ে আর কি ট্রিট করা যেতে পারে আর কি। বাহ, অনেক শুভেচ্ছা থাকলো ভবিষ্যতের জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই, ভালো কাজ থ্যাংক করবেন। ইউ। অনেক ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। সোমজিৎ বলছি। প্রথমে ধন্যবাদ এত সুন্দর প্রাঞ্জল ভাষায় এত একটা বিষয়টাকে উপস্থাপনা করার জন্য, উদ্যোক্তাদেরও অনেক ধন্যবাদ। আমি বলছি যে ক্যান্সারের ক্ষেত্রে এই যে বিভিন্ন স্টেজগুলো, এই স্টেজ অনুযায়ী তার সিকোয়েন্সিং থেকে কি আমরা মানে ঠিক প্রিসাইজলি বলতে পারবো যে আমরা তাকে ইমিউনোথেরাপি করব, না জিন সেল থেরাপি করব, না কেমোথেরাপি করব, কোন স্টেজে গেলে কোন পদ্ধতিতে গেলে আমাদের সাফল্য পাওয়ার সম্ভাবনাটা বেশি? ঠিক, ভালো প্রশ্ন করেছেন। এইটার কমপ্লিট উত্তর আমি দিতে পারবো না, এটা অনেকটাই ডাক্তাররা জানে। কোন স্টেজে গেলে সাফল্যের সম্ভাবনা বেশি, অবভিয়াসলি যত আগের দিকে থাকবে তত বেটার, বাট মানে এটা এটা আমি কমপ্লিটলি বলতে পারবো না, কারণ এটা ডিপেন্ড করছে যে মানে তার কন্ডিশন কতটা অ্যাগ্রাভেটেড স্টেজে আছে, এবং সেই স্টেজটা যে মানে প্রিসিশন মেডিসিনেরও তো অনেকগুলো ধরন বলা হলো, তো সেই অনেকগুলো ধরনের মধ্যে কোন ধরনটার মানে রেটটা ওর সঙ্গে ম্যাচিং হবে, তার বেসিসেই হচ্ছে ওটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, মানে আপনি যেমন উল্লেখ করলেন যে যুবরাজ সিং এর ইমিউনোথেরাপি কেমোথেরাপি একসাথে করা হয়েছিল এবং ইমিউনোথেরাপিটা ট্রায়াল বেসিসে হয়েছিল। আমি ওই জায়গাটাই জানতে চাইছি যে ট্রায়াল বেসিসের জায়গাটা থেকে কি কনফার্মলি তাকে ইমিউনোথেরাপি করা উচিত, এই জায়গাটাতে কি আমরা পৌঁছাতে পেরেছি? ইমিউনোথেরাপি এখন অনেকের ক্ষেত্রে ইমিউনোথেরাপি হচ্ছে এবং অনেক অ্যাডভান্স স্টেজে হচ্ছে, মানে আমি তো জানি মোটামুটি সেকেন্ড থার্ড স্টেজ অব্দি ইমিউনোথেরাপি করেও হচ্ছে সাকসেস পেয়েছে, এমনও এক্সাম্পল আছে। এবার ক্যান্সারের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে রিকারেন্স বলে, যেটাকে মানে ঠিক হয়ে গিয়ে আবার ফিরে আসে কিছুদিন পর। তো সেই জিনিসটাও এখনো মানে ট্রায়াল চলছে, এটা কমপ্লিটলি এখনো ইয়ে হয়নি, বাট মানে এই যে প্রিসিশন মেডিসিনের বিভিন্ন যে ধরনগুলো, তার মধ্যে ইমিউনোথেরাপিও একটা, সেইগুলো মানে খুবই এফেক্টিভ, অনেকটা স্টেজ এগিয়ে যাওয়ার পরেও এগুলোকে করা যায় আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? আচ্ছা, এখানে সুরঞ্জনা হালদার হাত তুলেছেন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। আমি শুনি, am I audible? হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু আস্তে শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার একটা কোশ্চেন, যে আপনি প্রথমে যেটা বললেন যে প্রিসিশন মেডিসিনের ফার্স্ট ধাপে যে ইন্টারফারেন্স আরএনএ ইজ দ্য ওয়ান অফ দ্য প্রসিডিওর ফর প্রিভেন্টিং দ্য প্রোটিনস which are actually responsible for the procedures of the carcinogenic inventions. So আমার প্রশ্ন যে there are many reports of microRNAs which are actually upregulated and downregulated in different types of carcinogenic cells, and also it has been tested in stem cells which are known as the carcinogenic stem cells. So what are actually differences between these stem cells dependent microRNAs which are actually down or upregulated and small interference RNA?
because both are actually processed in the same RISC mediated procedures. ঠিক ঠিক So what are their different impacts and what are their differences? ঠিক ঠিক খুবই প্রিসাইজ প্রশ্ন। হ্যাঁ, ওইখানে যেমন আমি মেনশন করলাম যে ওই যে টার্গেটেড থেরাপিউটিক্স, যেটা টার্গেটেড থেরাপিউটিক্স এর একটা ধরন আমি জাস্ট মেনশন করেছি টাইমের অভাবের কারণে, বাট অ্যান্টিসেন্স অলিগোনিউক্লিওটাইড, এসআইআরএনএ এবং মাইক্রো আরএনএ তিনটেই করা হয়, মানে তিনটেই হচ্ছে মাইক্রো আরএনএ দিয়েও থেরাপিউটিক্স করা হয়। এবার মাইক্রো আরএনএ আর এসআইআরএনএ খুবই সিমিলার, আপনি ঠিকই বলেছেন। মাইক্রো আরএনএ আর এসআইআরএনএ দুটোই হচ্ছে শর্ট, মানে 21 to 22 নিউক্লিওটাইডের আরএনএ হয়, এবং দুটোরই কাজ হচ্ছে ওই প্রোটিনের আপ রেগুলেশন বা ডাউন রেগুলেশনটাকে ইয়ে করা আর কি, চেঞ্জ করা। এবার দুটোর মধ্যে জাস্ট একটু পার্থক্য আছে, মানে দুটোই রিস্ক কমপ্লেক্স দিয়েও যায়, সেটাও একই। দুটোর মধ্যে একটু ডিফারেন্স হচ্ছে মাইক্রো আরএনএটা গিয়ে ওই যে এমআরএনএটা আছে, এরা এই দুটোই হচ্ছে এমআরএনএ এর সঙ্গে বাইন্ড করে এমআরএনএটাকে সাইলেন্স করে। তো মাইক্রো আরএনএটা হচ্ছে একটা মানে ব্রড ক্লাস, যেমন এসআইআরএনএ গিয়ে হচ্ছে ওই আরএনএটাকে ডিগ্রেড করে দেয়। তো ওটা খুব স্পেসিফিক, মানে কি বলবো, ওটা হচ্ছে মানে ওটার জাস্ট একটাই ফাংশন থাকে। আর মাইক্রো আরএনএ এর মানে দুটো খুবই সিমিলার, বাট মাইক্রো আরএনএ হচ্ছে একটা ব্রড ক্লাস অফ ফাংশন থাকে। যেমন ধরুন একটা যদি যেমন MIR21 বা MIR23B এরকম কতগুলো মাইক্রো আরএনএ আছে যেগুলো হচ্ছে নন স্মল সেল লাং ক্যান্সারের মার্কার আর কি। তো সেইগুলোকে যদি ওই এসআইআর মানে ওই টার্গেটেড থেরাপিউটিক্সে ইউজ করা হয়, ওরা হচ্ছে ডাউন রেগুলেটও করতে পারে, আপ রেগুলেটও করতে পারে, মানে এরকম ব্রড ক্লাসিফিকেশন হয়। আর এসআইআরএন এর ক্ষেত্রে হচ্ছে ওটা জাস্ট মানে ইট ডিপেন্ডস অন কি ধরনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে ওটাকে, ওটা হচ্ছে জাস্ট ডাউন রেগুলেটই করবে অথবা আপ রেগুলেটই করবে। এবার এই দুটোরই প্লাস এবং মাইনাস দুটোই আছে। প্লাস হচ্ছে এসআইআরএন এর ক্ষেত্রে প্লাস হচ্ছে ওটা যেহেতু আরো বেশি স্পেসিফিক, তো ওটা দিয়ে একদম ডিজায়ার্ড ফাংশনটাকে অনেক বেশি স্পেসিফিক্যালি অ্যাটেন্ড করা যায়। আবার মাইক্রো আরএনএ এর ক্ষেত্রে ওটা একটা ডিসঅ্যাডভান্টেজ যে যেটা আমি চাইছি সেটা ছাড়া অন্য জিনিসও একটু হতে পারে। আবার অ্যাডভান্টেজ হচ্ছে ও যেহেতু ব্রড ক্লাসকে টার্গেট করে, মানে একটা ব্রড ক্লাস অফ এমআরএনএ কে সাইলেন্স করে, তো মানে একটা প্রোটিনকে হয়তো আমি আইডেন্টিফাই করেছি যে এই প্রোটিনটা এই ডিজিজের সঙ্গে ইনভলভ ছিল, বাট হয়তো ওই প্রোটিনটা ছাড়াও আরো প্রোটিনও ইনভলভ ছিল। এবার মাইক্রো আরএনএ হচ্ছে সবগুলোকেই সাইলেন্স করে দেবে, কিন্তু এসআইআরএনএ শুধু আমি যেটা চেয়েছি সেটাকেই সাইলেন্স করে দেবে। তো এরকম জাস্ট অল্প ওদের ফাংশনে একটু আধটু ডিফারেন্স আছে, বাট মোরলেস ওদের কার্যকারিতা খুবই এক। আর এই মাইক্রো আরএনএ, এসআইআরএনএ এবং অ্যান্টিসেন্স অলিগোনিউক্লিওটাইড এই তিনটে হচ্ছে মানে এই টার্গেটেড থেরাপিউটিক্স এর তিনটে বড় বড় ক্লাস। এই ক্লাস ছাড়াও আরো আছে অ্যাকচুয়ালি, যেগুলো অনেক পরীক্ষামূলক পর্যায়ে আছে, সেইগুলো এই পিএনএ, এলএনএ, জিএনএ এরকম অনেক আছে যেগুলোকে হচ্ছে এই টার্গেট থেরাপিউটিক্স এর মধ্যে ধরা হয়। জানি না আমি কি স্পেসিফিক্যালি অ্যান্সার দিতে পারলাম। হ্যাঁ, কিছুটা বুঝতে পেরেছি, আর একটু ওটা পড়াশোনা করতে হবে। হ্যাঁ, কাইন্ড অফ হচ্ছে ওদের যে মানে ওয়ে অফ মেকানিজম, মানে কিভাবে এমআরএনএটাকে সাইলেন্স করে সেইখানে ডিফারেন্সটা। আদারওয়াইজ ওদের মোড অফ অ্যাকশনটা মোর অর লেস সিমিলার, মানে খুবই এক, কারণ ওদের সাইজও এক এবং একই কমপ্লেক্সের মধ্যে দিয়েই যায়, বাট জাস্ট ওই ফাইনাল আউটকামটা কি হবে ওটা জাস্ট একটু আলাদা। ওকে, আচ্ছা, আর একটা কোশ্চেন, আমার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আপনি বললেন যে টি সেল মিডিয়েটেড থেরাপি, যেটা মানে আপনি টি সেল মিডিয়েটেড পড়েননি, আপনি ইমিউনোথেরাপি যেটা বললেন, যে অ্যাকচুয়ালি ফার্স্ট রিকগনাইজিং দ্য স্পেসিফিক কার্সিনোজেনিক সেলস, যেটাকে ইমিউন সিস্টেম রিকগনাইজ করতে পারছিল না। At first immune system then recognized, and immune system সেলটাকে যদি আমি এটাকে মডিফাই করি, it can actually destroy the carcinogenic cell. But normally we know that any carcinogenic cells which are responsible mainly by the carcinogenic viruses and oncogenic viruses, and which are actually recognized intragenic viruses by the T cytotoxic cells or T cells. Am I right? In most of the cases, intragenous viruses or oncogenic viruses are recognized by T cytotoxic cells. So, by antibody therapy, how can you modify the T cytotoxic cells? Or এই জিনিসটা আমার কাছে একটু গুলিয়ে গেল ব্যাপারটা, মানে immunotherapy তো you actually told about the antibody therapy, but actually the carcinogenic cells are recognized by
T cytotoxic cells. So how it is actually modified by immunotherapy? না, ইমিউনোথেরাপি অ্যাকচুয়ালি ইটস নট টোটালি অ্যান্টিবডি থেরাপি। ইমিউনোথেরাপিতে এটাকে ফুল ফর্ম বলা হচ্ছে কার টি থেরাপি, মানে কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর টি সেল থেরাপি। সেটাতে হচ্ছে ওই টি সেলটার ইন্টারনাল যে মানে ওর যে সারফেস প্রোটিনটা যেটা আছে সেই প্রোটিনের এক্সপ্রেশনটাকে চেঞ্জ করা হয়। ইট ইজ লিটল ডিফারেন্ট ফ্রম অ্যান্টিবডি থেরাপি। অ্যান্টিবডি থেরাপিতে হচ্ছে মানে ওই অ্যান্টিবডি পাঠানো হয় বা অ্যান্টিবডি ইঞ্জিনিয়ারিং করা হয়। টি সেল থেরাপিতে হচ্ছে টি সেলটাকে ইয়ে করা হয়, ইঞ্জিনিয়ারিং করা হয়। টি সেলটাকে ইঞ্জিনিয়ারিং করে যাতে হচ্ছে ওই কারটাকে দিয়ে, কার হচ্ছে কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর, যাতে হচ্ছে টি সেলের যে সারফেসের যে রিসেপ্টর গুলো আছে সেই রিসেপ্টর গুলো গিয়ে যাতে তারপরে ইয়েটাকে ওই ক্যান্সার সেল গুলোকে যাতে রেকগনাইজ করতে পারে। আই থিঙ্ক ইটস লিটল ডিফারেন্ট। Thank you. Thank you. That's all. স্যার একটা কোয়েশ্চেন করতে পারি? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ডিসকাশনের জন্য। আপনি মানে ওয়াইলস্ট ইন দ্য আপনার লেকচারের সময় একটা কথা বলেছিলেন যে মানুষের আয়ু বাড়ানো যায় কি 100 বছরের বেশি। ওই মেকানিজমটা আমি ঠিক বুঝতে পারিনি স্যার, ওটা একটু কাইন্ডলি একটু এক্সপ্লেন করেন আরেকবার। না না, ওটা আমি জাস্ট মানে সম্ভাবনার মধ্যে বলেছি। মেকানিজমটা হচ্ছে মানে মানুষের যে ইজ ইট ফিজিবল এট অল? মানে এখনো পর্যন্ত করা হয়নি, বাট ফিজিবল, কারণ মানুষের আয়ুটাও ডিপেন্ড করে তার ডিএনএ এর উপরেই, মানে ডিএনএ টেলোমিয়ার রিজিয়নের উপরেই হচ্ছে আয়ু ডিপেন্ড করে। তো এবার যদি কোনো মানে এখনো পর্যন্ত সেটা আসেনি, বাট কেউ যদি সেটা বানাতে পারে যে পার্টিকুলারলি ওই টেলোমিয়ার রিজিয়নটাকে ইঞ্জিনিয়ারিং করে চেঞ্জ করে দেওয়া, মানে টেলোমিয়ার মানে হচ্ছে ক্রোমোজোমের একদম এন্ডে যেটা থাকে সেটাকে টেলোমিয়ার বলা হয়, আই গেস জানো। তো ওইটাকে যদি কোনোভাবে কেউ ইঞ্জিনিয়ারিং করার প্রসেস বের করে এই ক্রিসপার দিয়ে, এখনো বেরোয়নি, বাট যদি কেউ বের করে তাহলে মানে পোটেনশিয়ালি মানে এটা কাইন্ড অফ মানে একটা ফিউচার টেলিং আর কি, মানে পোটেনশিয়ালি পসিবল। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা যেটা বললেন, একটা বাচ্চার মানে শিশু যখন নাকি জন্মায়নি মায়ের গর্ভেই তাকে তার বিয়েটাকে মানে চেঞ্জ করে দেওয়া যায় আর কি। দ্য চাইল্ড মাইট নট ইভেন নো হোয়াট হ্যাপেন টু হিম অর হার। সেটা কি মানে এটা কি হাউ ফার ক্যান উই স্ট্রেচ within the scientific norms and also drawing a thin line with the scientific ethics? মানে এটা 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 কি করে সম্ভব এটা? হ্যাঁ মানে সেটা তো ওই জন্যই তো সেই ডাক্তারটা তারপর জেলে গেছে আর কি। মানে সে ভীষণ ট্যালেন্টেড ডাক্তার অবভিয়াসলি, না হলে পৃথিবীর প্রথম এটা করতে পেরেছে কি করে। বাট হ্যাঁ অবভিয়াসলি এই জিনিসগুলো পুরোটাই বায়ো এথিক্স এর আন্ডারে পড়ে। আর মানে এটা তো করা একদমই উচিত হয়নি, কারণ আমরা যেটা সবসময় করতে চাইছি সেটা যে হবে, প্রথমত তো সেটা হলে কি হবে, যেমন আপনি বললেন যে সেটা একটা এথিক্যাল ব্যাপার। সেটাই একটা এথিক্যাল ব্যাপার। সেই বাচ্চাটা কোনোদিন চুজই করেনি ওটা করার জন্য। ইনফ্যাক্ট আমি ইফ আই এম নট মিস্টেকেন ওর মারও কনসেন্ট নেওয়া হয়নি পুরোটা। তো এটা পুরোটাই হচ্ছে একদম আন্ডার দ্য টেবিল হয়েছে। বাট ইভেন যদি পুরো যদি নেওয়া হতো, পুরো কনসেন্ট যদি নেওয়া হতো, আমরা এই জিনোম এডিটিং এ এখনো মানে খুবই, আমরা মানে অ্যাজ আ হিউম্যান রেস আমরা এখনো খুবই আর্লি স্টেজে আছি। এবার যদি নেওয়া হতো, একটা কিছু আমি করতে গেলাম, সেটা করতে গিয়ে যে দেখা গেল ওই বাচ্চাটা একটা ইভিল হয়ে গেল, মানে একদম কমপ্লিটলি একটা মানে সুপার ভিলেন হয়ে গেল। এবার সেই সুপার ভিলেন যে এটা করবে, মানে যে ডিস্ট্রাকশন গুলো করবে তার দায়িত্ব কে নেবে? আর শুধু তাই না, সেই বাচ্চাটা তারপরে গিয়ে ভবিষ্যতে বড় হবে, বড় হওয়ার পরে তার বিয়ে হবে, তার বাচ্চা হবে। দেখা গেল ওই মানে ওর হয়তো সেরকম কিছু হলো না, কিন্তু তারপরে যখন ওর বাচ্চা যখন হলো, তার তো ওই ক্রোমোজোমাল ইন্টারচেঞ্জ হবে, বাবা আর মায়ের ডিএনএ মিলে সেই বাচ্চার ডিএনএ হবে। সেই বাচ্চার ক্ষেত্রে হয়তো দেখা গেল কিছু হয়ে গেল। এবার তারপরে এটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ হতে থাকবে, যেমন কোভিড যেভাবে ছড়িয়েছে। এবার তার দায় কে নেবে? তো হ্যাঁ এগুলো একটা মারাত্মক, যে কারণে এই বায়োএথিক্স কমিটি গুলো তৈরি করা হয়েছে। তো এইগুলো একটা মারাত্মক খুবই ভ্যালিড প্রশ্ন। এখনো মানে প্রচুর ডিসকাশন এবং ডিবেট চলছে এগুলো নিয়ে, বাট সায়েন্স এগিয়ে চলছে আর কি। স্যার আমার ফাইনাল কোয়েশ্চেন, এই আপনি যে টপিকটার উপর আজকে দিলেন লেকচারটা, সেটার উপর বেস করে কি আপনার ধরুন একটা বাচ্চা জন্মাবার পর তার একটা জটিল খুব নিউরোসাইকিয়াট্রি একটা ডিজিজ হয়েছে, যেরকম ডাউন সিনড্রোম বা ওরকম টাইপের, সেখানে কি ইন্টারভিন করা যায় এই ডিএনএ সিকোয়েন্সিং বা ডিএনএ ব্যাপারটা মানে দিয়ে?
সেটাই তো উদ্দেশ্য, মানে প্রিসিশন মেডিসিনের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের যে রেয়ার ডিজিজ গুলো, মানে যেগুলো বা ডাউন একদম সিনড্রোম, স্যার ডাউন সিনড্রোম বা জেরিয়েন্ট বা ওই যে ওই ডিজিজটা ভুলে যাচ্ছি নামটা এক্স্যাক্টলি, ডিসলেক্সিয়া বা এই টাইপের এই টাইপের যে ডিজিজে কি ইন্টারভিন করা যায় সেটাই হচ্ছে। মানে পোটেনশিয়ালি পসিবল এবং মানে শুধু বাচ্চার ক্ষেত্রে না, মানে যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রেই করা পসিবল, এবং আচ্ছা। সেইগুলো নিয়েই রিসার্চ চলছে। এবার প্রত্যেকটা কেস মানে এত কিন্তু ইজিও না যে জাস্ট গিয়ে করে দিলাম আর হয়ে গেল, মানে এর পেছনে প্রচুর জিনিস অপটিমাইজ করতে ক্লিনিক্যাল হয় ট্রায়াল। প্রত্যেকটা সিস্টেম। হ্যাঁ, ক্লিনিক্যাল ট্রায়ালের আগেও অনেক প্রিক্লিনিক্যাল ট্রায়াল এবং আরো অনেক কিছু করতে হয়, তো সেইগুলো এখন চলছে, বাট পোটেনশিয়ালি আই থিঙ্ক ইটস পসিবল। বাট থ্যাংক ইউ মানে সো মাচ। হ্যাঁ আমার বলুন। জিনোম এডিটিংটা পুরোটা আমার সাবজেক্ট নয়, বাট হ্যাঁ আই থিঙ্ক পসিবল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো হ্যাঁ, ধন্যবাদ সকলকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ প্রথমে সকলকে ধন্যবাদ জানাই। আমার একটা প্রশ্ন, যে ইমিউনোথেরাপি বা এই জাতীয় যে সমস্ত বা প্রিসিশন মেডিসিনের ব্যাপারটা আমাদের দেশে ঠিক কতটা এখনো পর্যন্ত এসেছে বা সম্ভাবনা আছে, পার্টিকুলারলি আমাদের দেশে? এইটার ব্যাপারে আমার আইডিয়া খুব একটা নেই যে ইন্ডিয়াতে এখনো কতটা হয়েছে। একটা জিনিস আমি যেটা বললাম যে প্রিসিশন মেডিসিনের খরচ এখনো বেশ ভালোই। তো যেমন একটা জিনোম সিকোয়েন্সিং করতে হচ্ছে $1000 লাগে 2019 সালের যে ডেটা সেটা অনুসারে। তো $1000 মানে প্রায় 70,000 টাকা। তো সেইটা কতটা অ্যাফোর্ড করার মতো এখনো অবস্থায় আছে মানে জেনারেল পপুলেশন, বা আই থিঙ্ক মানে নিশ্চয়ই বড় বড় রিসার্চ ইনস্টিটিউট গুলোতে হচ্ছে, বাট এইটার বিষয়ে আমার খুব একটা আইডিয়া নেই যে ইন্ডিয়াতে কতটা হচ্ছে। বাট অবভিয়াসলি এটাকে জেনারেলাইজ করার জন্য এর কস্ট রিডাকশনের উপর প্রচুর রিসার্চ চলছে এবং সেটা খুবই ইম্পর্টেন্ট রোল পালন করবে। না, হয়তো 80,000 টাকা খরচ করার মতো ক্ষমতা অনেকেরই আছে, কিন্তু সেটা আমাদের দেশে করা সম্ভব কি বাইরে গিয়েই করতে হবে, এটা মানে আমার প্রশ্ন। হ্যাঁ মানে এইটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই। ওকে ওকে, থ্যাংক ইউ হ্যাঁ মানে শুধুমাত্র 80,000 টাকাই ওটার কস্ট হবে না, মানে 80,000 টাকা জাস্ট ডায়াগনস্টিক কস্ট, তারপরে আরো অনেক, মানে ওইটা যেমন জাস্ট জিনোম টেস্টিং, এবার শুধু জিনোম টেস্টিং করলে হয় না, তারপরে আরো অনেক টেস্টিং করতে হয়। হ্যাঁ বাট আই থিঙ্ক মানে অ্যাফোর্ড করার লোক তো আছেই, কিন্তু এটার কন্ডিশন নিয়ে আমি এখন মানে বলতে পারবো না। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে আর কারোর প্রশ্ন নেই তো? ঠিক আছে, তার মানে এখন আর কারোর প্রশ্ন নেই, আমি বুঝতে পারছি। আর কোনো কেউ হাত রেজ করেনি বা কেউ কিছু বলবেন না। তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার এত ভালো টকের জন্য। না না, নিশ্চয়ই আপনাদের এই উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ, এর পার্ট হতে পেরে খুবই আনন্দিত এবং আশা করব এই উদ্যোগটা আপনারা চালিয়ে যাবেন। নিশ্চয়ই খুবই ভালো উদ্যোগ। সবাইকে সুপ্রভাত। আচ্ছা, হ্যাঁ স্যার, সবাইকে এখানে গুড মর্নিং জানিয়ে আজকে আমরা এখানে আমাদের আলোচনাটা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নমস্কার।